নমস্কার, আমি ঋতিপ্রিয়া। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। এর আগে আমাদের চ্যানেলে তোমরা নিশ্চয়ই শুনেছ প্রবাদ প্রতিম সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের অর্জুন সিরিজের রহস্য উপন্যাস নবাবগঞ্জের নরখাদকের প্রথম পর্ব। এখন শুরু হচ্ছে উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সকাল 7টা নাগাদ গেস্ট হাউস থেকে বেরিয়ে ঠিক 5টা বাড়ি পেরোতেই একটা হাউজিং কমপ্লেক্সের গেট দেখতে পেল অর্জুন। পাশেই গেট কিপারের ঘর। অমিতাভর নাম বলতেই সে কিভাবে ফ্ল্যাটে যেতে হবে বলে একটা খাতায় নাম ঠিকানা লিখে ফোন করল। তারপর ও প্রান্ত থেকে নির্দেশ পেয়ে তাকে ভেতরে যেতে দিল। অমিতাভ নিচে নেমে এসেছিলেন। লিফটে চেপে ওপরে উঠে নিজের ফ্ল্যাটে গিয়ে অমিতাভ ওর স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিলেন। ভদ্রমহিলার নাম ইনাক্ষী। কাল আপনার সঙ্গে আলাপ হওয়ার পর মনে হচ্ছে কাজকর্ম ছেড়ে ও বোধহয় গোয়েন্দাগিরি করতে পারলে বেশি খুশি হয়। নো, গোয়েন্দাগিরি চলবে না। দিস ইজ সত্য সন্ধান। বাবা। ইনাক্ষী অর্জুনকে বসতে বলে চা নিয়ে আসতে গেলেন। তুমি যে ভাই এরকম সারপ্রাইজ দেবে কল্পনাও করিনি। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি নিশ্চয়ই? না না, তবে আজ ভাবছি ডক্টর বক্সির সঙ্গে একবার দেখা করতে যাব। উনি তো নেই। ফিরেছেন কাল রাতে। হ্যাঁ, তুমি জানলে কি করে? এই জেনেছি, এমনকি ওর ফোন নাম্বারটাও পেয়ে গেছি। সে কি? কাল সারা বিকেল সন্ধেমায় রাত 10টা পর্যন্ত আমরা একসঙ্গে ছিলাম। তোমাদের গেস্ট হাউসে নামিয়ে আমি বাড়ি ফিরেছি। এখন তো সবে সকাল। এর মধ্যে তুমি এত খবর কি করে পেলে? এই ম্যাজিক ট্যাজিক জানো নাকি? অর্জুন হাসল, জবাব দিল না। না, আমার দ্বারা সত্য সন্ধান হবে না। তা কখন যাবে? একটা ফোন করব। ডক্টর বক্সি কখন যেতে বলেন একবার। অমিতাভ উঠে ল্যান্ডলাইনটা এনে সামনে রাখলে অর্জুন পকেট থেকে কাগজটা বের করে নম্বর দেখে বোতাম টিপল। ও পাশে রিং হচ্ছে। তারপর গম্ভীর গলায় কিন্তু পরিষ্কার উচ্চারণে একজন ইংরেজিতে জিজ্ঞেস করলেন, কে ফোন করছেন? নমস্কার, আমি ডেইলি নিউজ থেকে বলছি। আমার নাম অর্জুন। আপনি কি অনুগ্রহ করে আমাকে মিনিট 15 সময় দিতে পারবেন? কেন? আসলে আমার সম্পাদক চাইছেন আপনার গবেষণার বিষয় নিয়ে কাগজে ভালোভাবে একটা রাইট আপ তৈরি করতে। সরি, আমি কোনো রিপোর্টারের সঙ্গে আলাদাভাবে কথা বলবো না। কিছুদিন পর যখন প্রেস কনফারেন্স করব তখনই কথা বলবেন। ফোন রেখে দিলেন ডক্টর বক্সি। ভদ্রলোকের বক্তব্য অমিতাভকে জানালো অর্জুন। খুব শক্ত লোক বলে মনে হচ্ছে। যাকগে, গেলে যদি তোমার আইডেন্টিটি প্রুফ চাইতো তাহলে বিপদে পড়তে। তুমি যে ডেলি নিউজের রিপোর্টার নও এটা বুঝে যেত। না, আসলে ডেইলি নিউজ এই ব্যাপারে আমাকে একটা চিঠি দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তার চেয়ে একটা কাজ করি, সোজা গিয়ে দরজা ধাক্কাই। তুমি তো বলেছো কাল রাতে ফিরে এসছেন, তাহলে নিশ্চয়ই বাড়িতে পাওয়া যাবে। একবার মুখোমুখি হতে পারলে যা জানার তা ঠিক জেনে নিতে পারবো। আসুন। এখানেই চা দাও না। উনি তো প্রথমবার এলেন, শুধু চা দিয়ে কি করে? আসুন। অতএব যেতে হলো। টেবিলে রাজ্যের খাবার। এনাক্ষী জোর করছিলেন সমস্ত খাওয়ার জন্য। অর্জুন হাত জোর করল। এই রে, বিশ্বাস করুন সকালবেলায় এত খাওয়া আমার একটুও অভ্যাসে নেই। আচ্ছা ঠিক আছে, আমি কিছু নিচ্ছি, কিন্তু এত কিছু আমার পক্ষে। এনাক্ষী আর চাপ দিলেন না, তবে ওর গম্ভীর মুখ দেখে হেসে ফেলল অর্জুন। না, প্রবাসে থেকেও আপনি কিন্তু 16 আনা বাঙালি হয়ে গেছেন। মানে? যে কোনো বাঙালি মা, দিদি, বৌদি খাওয়াতে বড্ড ভালোবাসেন, আপনিও তাই। এবার হেসে ফেললেন এনাক্ষী। খাওয়া শেষ হলে অমিতাভ জিজ্ঞেস করলেন, ডক্টর বক্সির ব্যাপারটা বেশ জটিল হয়ে যাচ্ছে, কি করবে? দেখি, ভাবি। ভাবো ভাবো, ভেবে একটা কিছু বের করতে পারলে আমাকে ফোন করবে আর আমি হাজির হয়ে যাব। লোকটাকে দেখতে না আমারও খুব ইচ্ছে করছে।
সে কি, আপনার অফিস? ছুটি নিয়ে নেবো, প্রচুর ছুটি জমা আছে। ঘরে ফিরে মাথায় আসা ভাবনাগুলোকে একের পর এক বাতিল করে দিল অর্জুন। ওই বাড়িতে ডক্টর বক্সিকে এড়িয়ে ঢোকা যাবে না। সোজা গিয়ে বেল বাজালে উনি নিজে দরজা না খুলে ওর সেই দাড়িওয়ালা কাজের লোককে পাঠাতে পারেন। লোকটার যা বর্ণনা স্যাংচুয়ারির লোকটা দিয়েছে তাতে ওকে হটিয়ে ভেতরে ঢোকা তার পক্ষে সম্ভব নয়। দরজায় শব্দ হলো। অর্জুন দরজা খুলতে বেয়ারা এসে জানালো গাঙ্গুলি সাহেব অর্জুনকে ডেকে পাঠিয়েছেন। অর্জুন ঘর থেকে বেরিয়ে এলো। দরজায় টোকা দিতেই মিস্টার গাঙ্গুলির গলা ভেসে এলো, আইয়ে জি। অর্জুন ভেতরে ঢুকে দেখল তিনি যথারীতি দাবার বোর্ডের সামনে বসে আছেন। বাহ, মেঘ না চাইতেই জল। ব্রেকফাস্ট হয়েছে? তবে আজ খেললে কিন্তু আপনাকে হারাতে পারবো না। কেন? এই মাথায় অন্যান্য সব চিন্তা। কিরকম? ব্যক্তিগত হলে অবশ্য বলতে হবে না। না, ব্যাপারটা আসলে ডক্টর নীলমোহন বক্সি সংক্রান্ত। ও, কাল তো তোমরা ওর দেখা পাওনি, হয়তো বাইরে গেছেন। দেখা করাটা খুব জরুরি হলে ওর না ফেরা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। সিম্পল ব্যাপার। মিস্টার গাঙ্গুলি বোর্ডে চাল দিলেন। বোড়ে কিস্তি দিল ঘোড়াটাকে আড়াআড়ি। গজ দিয়ে বোড়েটাকে তুলে নিলে সেটা আর একটা বোড়ের শিকার হবে। ব্যাপারটা আর সিম্পল নেই। আজ টেলিফোনে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। আপনার সূত্রে পরিচিত হয়ে অক্ষয় গুপ্তা ওর সম্পর্কে কাগজে লিখতে বলেছিলেন। আমি অ্যাপয়েন্টমেন্ট চাইলে উনি এক কথায় তা নাকচ করে দেন। ওর ফোন নাম্বার কি করে পেলে? কোথায় আছেন এখন? অর্জুন পিনাকিরঞ্জন মিত্রের ঘটনাটা বিশদে বলল। মিস্টার গাঙ্গুলির চোখ বড় হল। তাজ্জব মানুষ। তারপর চেয়ারের পেছনে মাথা রেখে চোখ বন্ধ করলেন। মিনিট দুয়েক ওইভাবে বসে রইলেন ভদ্রলোক। অর্জুন দাবার বোর্ডের দিকে তাকালো। আক্রান্ত ঘোড়া যাবার সব ঘরে পড়ে থাকায় ওটা বাঁচাতে গজকে বিসর্জন দেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু সেটা হলে ঘোড়া তুলে প্রতিপক্ষের রাজাকে কিস্তি দেওয়া যেতে পারে। রাজা সরলেই দ্বিতীয়বারের কিস্তিতে রাজার সঙ্গে প্রতিপক্ষের গজকে পাওয়া যাবে। তাহলেই দুপক্ষের বল সমান সমান। অর্জুন ঝুঁকে গজ তুলে বোড়েকে খেয়ে নিল। চোখ খুললেন মিস্টার গাঙ্গুলি। গজটা তো এবার যাবে। যাক। মিস্টার গাঙ্গুলি বোড়ে দিয়ে গজ তুলে নিতেই অর্জুন ঘোড়া এগিয়ে রাজাকে কিস্তি দিল। মিস্টার গাঙ্গুলি এক ঘর সরতেই দ্বিতীয় কিস্তি। বিপদ বুঝতে পারলেন মিস্টার গাঙ্গুলি। বাহ, ভালো খেলছো, পাওয়ার সমান করে ফেললে। কিন্তু এই পিনাকিরঞ্জন কি তোমার কাছে কৃতজ্ঞ? হ্যাঁ, মানে আফটার অল ওর সুটকেস বয়ে নিয়ে এসেছি, বাড়িতে খবর দিয়েছি। হয়তো কোনো কোনো মানুষ কৃতজ্ঞতা ব্যাপারটা বোঝে না। এর ক্ষেত্রে বোধহয় সেটা নয়। মুখে অনেকবারই বলেছেন। একটা ব্যাপার আমাকে ধন্দে ফেলেছে। ডক্টর বক্সির সঙ্গে টেলিফোনে কথা বলে ওকে যা মনে হলো, তার সঙ্গে অচেনা অজানা পিনাকিরঞ্জন মিত্রকে নিজের ভিজিটিং কার্ড দেওয়াটা কিছুতেই মিলছে না। অথচ তিনি সেটা দিয়েছেন এবং সেটা দেখে ভদ্রলোক আমাকে নাম্বার বলেছেন। ডক্টর বক্সি যদি এতই সতর্কতা অবলম্বন করেন, তাহলে আগ বাড়িয়ে নিজের কার্ডটা একজন অচেনা মানুষকে কেন দেবেন? মানুষ এক বিচিত্র প্রাণী। সে কখন কি আচরণ করবে তা সে নিজেই জানে না। কিন্তু হঠাৎ মনে হচ্ছে তোমার সামনে একটা ভালো রাস্তা খোলা আছে। তার মানে? আচ্ছা বলো, দাবার বোর্ডে বোর্ডের ভূমিকা কতটুকু? মন্ত্রী গজ ঘোড়া বা নৌকোর তুলনায় কিছুই নয়। শুধু রাজাকে দুর্গের ভেতর রাখবার জন্যই তো বোড়েদের ব্যবহার করা হয়। বোড়ে হলো পদাতিক সেনাবাহিনী। তুমি শত্রুপক্ষকে আকাশ থেকে বোমা ফেলে অথবা জাহাজ থেকে গোলা বর্ষণ করে ধ্বংস করতে পারো,
কিন্তু সেই শত্রুর দেশ দখল করতে তোমাকে পদাতিক বাহিনীকে পাঠাতেই হবে। বোড়ে হলো সেই পদাতিক সেনা। এক্ষেত্রে তুমি অন্তত একজন পদাতিক সেনা বা বোড়ে পেয়ে গিয়েছ অর্জুন। ঠিক পরিষ্কার হলো না। না হওয়ার তো কোনো কারণ নেই। এই পিনাকিরঞ্জন মিত্রই হলো সেই বোড়ে। তাই তো। পিনাকিরঞ্জন মিত্রকে নিজের কার্ড দিয়ে ডক্টর বক্সি বলেছেন ত্রিফলার রস খেয়ে কেমন আছেন তা জানাতে। ত্রিফলা যে ভালো কাজ করে তা সবাই জানে। সেটা জানার জন্য ডক্টর বক্সির আগ্রহ অবশ্যই অস্বাভাবিক। ঠিক। সো দ্যাট মিনস ডক্টর বক্সির অন্য মতলব আছে। কি মতলব? কি আশ্চর্য, আমি কি অন্তর্যামী যে মতলবটা বুঝে ফেলবো? কিন্তু উদ্দেশ্য নিশ্চয়ই আছে। তোমাকে তার সুযোগ নিতে হবে। কিন্তু কিভাবে? পিনাকিরঞ্জনকে ডেকে তাকে কনভিন্স করো। তোমার জন্য তাকে অভিনয় করতে রাজি করাও। যদি কৃতজ্ঞতা বোধ থাকে ওর, তুমি এগোতে পারবে। বেশ, আমার অনুরোধে না হয় রাজি হলেন ভদ্রলোক। কিন্তু ডক্টর বক্সি ওকে ফোন করতে বলেছেন। উনি করবেন, করে জানাবেন ত্রিফলা খেয়েও ওর কোষ্ঠকাঠিন্য কমেনি। অ্যালোপ্যাথি ওষুধ ওর সাময়িক উপকার করে, তাই ডক্টর বক্সির কাছে জানতে চাইবেন কোনো আয়ুর্বেদিক ওষুধ আছে কিনা, যাতে উনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। দেখো না জবাবে ডক্টর বক্সি কি বলেন। হয়তো তার কাছে যেতেও বলতে পারেন, আর সেটা বললে তুমি ওর ভাগ্নে হয়ে সঙ্গ নিও। যদি ওকে ঢুকতে দেন আর আমাকে অ্যালাউ না করেন? বলবে ওর শরীর খুব দুর্বল, তাই স্কট নিয়ে আসতে বাধ্য হয়েছেন। বেশ। এসব কথা ওর পরিবারের লোকের সামনে বলো না। অমিতাভকে ফোন করে বলো ওকে খবর দিতে। উনি এখানে এলে আলোচনা করবে। আশা করি কি হলো আমাকে তা ফোনে জানাবে। সে কি, আপনি চলে যাচ্ছেন? এখানকার কাজ হয়ে গেছে, মেয়ে সুস্থ হচ্ছে, এবার ঘরে ফিরি। এলাহাবাদে আপনার সঙ্গে আর কে কে রয়েছেন? ঈশ্বর, এমন কপাল, আমার কাজের লোকটার নাম এটা। ডাকাডাকি করলে পুণ্য হয়। মিস্টার গাঙ্গুলি একটা কাগজে নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে অর্জুনের দিকে এগিয়ে দিলেন। তোমার সাফল্য কামনা করি। গুড লাক। আপনি কি আজই চলে যাচ্ছেন? দুপুরেই। ট্যাক্সি নয়, একটা ঘোড়ার গাড়ি ভাড়া করলো অর্জুন। মাত্র 100 টাকায় লখনৌয়ের দ্রষ্টব্য স্থানগুলো ঘুরিয়ে দেখাবে। সবিনয়ে চালক জানালো ভুলভুলাইয়ায় সে আধ ঘন্টা থাকতে পারে, তবে বাকিগুলো বাইরে থেকে দেখলেই চলবে। ঘোড়ার গাড়িতে ওঠার পর অর্জুনের বেশ ভালো লাগছিল। টকবক শব্দ তুলে ঘোড়া ছুটেছে, তার সঙ্গে অবিরাম কথা বলে চলেছে চালক। মাঝে মাঝে সে কথা থামিয়ে পেছন ফিরে অর্জুনকে জানিয়ে দিচ্ছে পাশের ইমারতের ঐতিহাসিক নাম কি। বেশ ভালো লাগছিল অর্জুনের। মুঘল আমলের শেষ বাদশাহ এই শহরেই ছিলেন। এই শহর ছেড়ে চলে যেতে হয়েছিল তাঁকে। একটা বড় গেটের সামনে ঘোড়ার গাড়ি দাঁড়ালো। ভুলভুলাইয়া। গেট পেরিয়ে বাগানের মধ্যে দিয়ে বিরাট বাড়িটায় ঢুকতে টিকিট কাটতে হলো অর্জুনকে। একতলায় নবাবের সমাধি ছাড়া আর যা স্মৃতিচিহ্ন রয়েছে তাতে আকর্ষণ বোধ করল না সে। বেরিয়ে এসে বাড়িটার একপাশে সিঁড়িটা দেখতে পেয়ে ওপরে উঠতে লাগলো। তার সঙ্গে কয়েকজন ট্যুরিস্ট ওপরে উঠছে। তারা একজন গাইড সঙ্গে নিয়েছে। গাইড তাদের সতর্ক করছিল কেউ যেন দল ছাড়া না হয়, নইলে তার পক্ষে বেরিয়ে আসা মুশকিল হবে। এক ভদ্রলোক নাকি এখানে 7 দিন আটকে ছিলেন। একটা ছোট কপাটবিহীন দরজা দিয়ে ভেতরে ঢুকতেই আলো কমে গেল।
এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে যেখানে বেরোলো সেখানে আলো নেই। গাইড বলে যাচ্ছিল নবাবকে হত্যা করতে যদি কোনো গুপ্ত ঘাতক এখানে ঢুকতো তবে সে বিভ্রান্ত হয়ে পড়ত। কিছুতেই নবাবের কাছে তার পক্ষে পৌঁছানো সম্ভব ছিল না। দেওয়ালগুলো খুব মোটা। তার গায়ে কান চেপে ধরতেই মনে হলো ওপাশে কেউ যেন চিৎকার করছে। মন দিয়ে আওয়াজটা শোনার চেষ্টা করতে আধ মিনিট চলে গিয়েছিল। খেয়াল হতে সে দেখল গাইড ট্যুরিস্টের দলটাকে নিয়ে চলে গিয়েছে। এই ঘর থেকে বেরোবার দরজা 3টে। প্রায় 15 মিনিট অর্জুন পাক খেল। মনে ঈষৎ ভয়ও ঢুকল, যদি এই ভুল ভুলাইয়া থেকে সে বেরোতে না পারে। অর্জুন ঠিক করল সে বাঁ দিক ধরে হাঁটবে। একটা দিকে স্থির থাকলে নিশ্চয়ই সূর্যের আলো দেখতে পাবে। অনেক অন্ধকার সুড়ঙ্গ পেরোল অর্জুন। আসার পথে দুদিকে বেশ কিছু দরজা পাওয়া সত্ত্বেও সে পা বাড়াল। তারপর হঠাৎ গাঢ় ছায়া পাতলা হয়ে গেল। সে একটা বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দাটা চারপাশ দিয়ে গিয়েছে। মাঝখানে কোনো ঘর না থাকায় সেখানে একতলার মেঝে দেখা যাচ্ছে। অর্জুন দাঁড়িয়ে আছে 3 তলার বারান্দায়। এই সময় গাইড টুরিস্টদের নিয়ে উল্টো দিকের বারান্দায় এসে দাঁড়ালো। অন্তত 50 গজ পার্থক্যে ওরা দাঁড়িয়ে আছে। গাইড অর্জুনকে দেখে চিৎকার করল, ভাই সাহেব, আমি একটা দেশলাই জ্বালাচ্ছি, দেখুন তো আপনি এই দেশলাই কাঠি জ্বালার শব্দ শুনতে পাচ্ছেন কিনা। লোকটাকে দেশলাই কাঠি বাক্সে ঘষতে দেখল অর্জুন, এবং কি আশ্চর্য, সে বারুদ জ্বলার শব্দ স্পষ্ট শুনতে পেল। এত দূরে ওই শব্দ আসার কথাই নয়। ওইখানে একটা কাগজ পড়ে আছে ভাই সাহেব, ওটা একটু দয়া করে ছিঁড়বেন। অর্জুন বারান্দায় পড়ে থাকা একটা খবরের কাগজের পাতা তুলে ছিঁড়তেই টুরিস্টরা হাততালি দিয়ে উঠল। তারা কাগজ ছেঁড়ার শব্দ শুনতে পেয়েছে। সেই কবে কয়েক শতাব্দী আগেকার আর্কিটেক্টরা কি আবিষ্কার যে করেছিলেন তা সম্ভবত এখনও ব্যবহার করা যায়নি। নবাবের নিরাপত্তার জন্যই এত সতর্কতা। গেস্ট হাউসে ফিরে এসে বিছানায় শুয়ে অর্জুন ভুলভুলাইয়ার কথা ভাবছিল। এত নিরাপত্তা সত্ত্বেও নবাবরা দীর্ঘজীবী হননি। ডক্টর বক্সিও নিজেকে অনেক আড়ালে রাখার চেষ্টা করেছেন। চেষ্টা করলে তার কাছে নিশ্চয়ই পৌঁছানো যাবে। বিকেল 5:30টায় অমিতাভ এলেন। হঠাৎ পিনাকি রঞ্জনকে দরকার পড়ল। ভদ্রলোকে খবরটা দিতে কিরম যেন ঘাবড়ে গেলেন। কেন? বললেন, কাল তো কথা বলে এলাম, এর মধ্যে ওর কাছে পুলিশ এসছে নাকি। আমি আশ্বস্ত করলাম যে না না, পুলিশ টুলিশ আসেনি, অর্জুনের কি একটা দরকার তাই। চাঁদ চলে, এখন আসবেন কিনা কে জানে। অর্জুনের কথা শেষ হতেই দরজায় শব্দ হলো। দরজা খুলতেই দেখল পিনাকি রঞ্জন সসংকোচে দাঁড়িয়ে আছেন। আমাকে আসতে বলেছেন? হ্যাঁ, আসুন আসুন, বসুন। ইনি অমিতাভ, নিশ্চয়ই চেনেন। আজই প্রথম দেখলুম। সে কি, বেঙ্গলি ক্লাবের এত কাছাকাছি থেকেও আপনাদের পরিচয় হয়নি? না মানে আমি একটু ঘরকুনো টাইপের, তাছাড়া অনেক দিন বাইরে আছি। চা খাবেন? না না, আমি চা খাই না। পিনাকিবাবু, আপনার কাছ থেকে আমার একটা সাহায্য চাই। আমার কাছে? কি যে বলেন, আমার আর কি ক্ষমতা। ছি ছি, এভাবে বলবেন না, ব্যাপারটা সামান্যই। আপনার সঙ্গে তো ডক্টর বক্সির আলাপ হয়েছে। আসলে ওর মতো বিখ্যাত আয়ুর্বেদ ভারতে খুব কমই রয়েছেন, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও ওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আমার এক আত্মীয় আসলে আলসারে ভুগছেন। অ্যালোপ্যাথি ওষুধে কোনো কাজই হচ্ছে না। ওর অসুখের যাবতীয় তথ্য আমি সঙ্গে করে এনেছি, কিন্তু আমি তো চেষ্টা করেও ওর দেখা পাবো না। তো আপনি যদি এই ব্যাপারে একটু সাহায্য করেন। আমি বললি কি উনি শুনবেন? মনে হয়েছিল উনি খুব রাগী লোক। ঠিক কথা, উনি শুনবেনই না। তাহলে একটাই উপায় রয়েছে। আমার মনে হচ্ছে আপনাকে কোনো কারণে ওর ভালো লেগে গেছে, নইলে চেঁচে পড়ে ওষুধ দিতেন না।
আপনি যেতে চাইলে মনে হচ্ছে যে উনি না করতে পারবেন না। অবশ্য যেতে চাওয়ার জন্য একটা ঠিকঠাক কারণও দেখাতে হবে। যাক চলে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার মাথায় না কিছু ঢুকছে না। ওর কাছে যাওয়ার যখন কোনো দরকারই নেই, তখন কারণ খুঁজবো কেন? আরে আপনার নেই মশাই, কিন্তু অর্জুনের তো আছে। আপনি গেলে আপনার সঙ্গে অর্জুন যেতে পারে। না না না, ঝুঁকি আছে। উনি অ্যালাউ নাও করতে পারেন। খুব কড়া ধাতের মানুষ তো। ঝুঁকি তো নিতেই হয় পিনাকি বাবু। এই যে অর্জুন এতটা পথ আপনার সুটকেসটা বয়ে আনলো, তাতে ঝুঁকি ছিল না? পুলিশ যদি বলতো ওকে সুটকেসটা খুলতে, ও কি পারতো? সুটকেসের চাবি তো আপনার কাছে ছিল, তাই না? চোখ বন্ধ করলেন ভদ্রলোক। আপনি কাল সকালে একটা ফোন করবেন, বলবেন ত্রিফলা খেয়ে আপনার কোনো উপকার তো হয়নি, উল্টে শরীর আরও কষে গিয়েছে। কি যে বলেন! কাল রাতে গিন্নিকে বলেছিলুম ত্রিফলা ভিজিয়ে রাখতে। সেই জল আজ ভোরে খেয়েছিলাম। দুপুরে চমৎকার পেট পরিষ্কার হয়েছে। আপনি পুলিশকে বলেছিলেন আপনার নাম পিনাকেশ, বলেননি? হ্যাঁ, মানে আপনি বলেছিলেন আপনার পেশা শিক্ষকতা, বলেননি? বাধ্য হয়ে বলেছি, বিপদ দেখে। তার মানে প্রয়োজন হলে আপনি চমৎকার অভিনয় করতে পারেন। আপনাকে অনুরোধ করছি, আপনি আরেকবার অভিনয় করুন আমার জন্য। বেশ, আপনি আমার উপকার করেছেন। এটা করলে যদি আপনার ঋণ শোধ হয়ে যায় তাহলে নিশ্চয়ই করব। কিন্তু ভদ্রলোক অত্যন্ত কঠিন ধাতের। আচ্ছা, ঠিক কি বলতে হবে বলে দিন। অর্জুন বুঝিয়ে দিল কি বলতে হবে টেলিফোনে। পিনাকিরঞ্জন সেটা কয়েকবার আউড়ে উঠে দাঁড়ালেন। আমি কাল সকাল 10টায় ওকে ফোন করব। কি বলেন সেটা তারপর আপনাকে জানিয়ে দেবো, কেমন? পিনাকিরঞ্জন চলে গেলেন। কি মনে হয়, ইনি ফোন করবেন? দেখি, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটা জানার জন্য। আপনি গাড়ি এনেছেন? হ্যাঁ। সন্ধ্যেতে ফ্রি আছেন? ইনাক্ষী বলেছিল 7:30 নাগাদ ক্লাবে যাবে। কেন বলো তো? আচ্ছা, ক্লাব কটা পর্যন্ত খোলা থাকে? 10টা। আচ্ছা, সমস্যাটা কি বলো না? না, এই ভাবছিলাম একবার নবাবগঞ্জ থেকে ঘুরে এলে কেমন হয়। কি লাভ? গেলে তো দেখা পাবে না বলেই মনে হয়। না, মানে ঠিক দেখা করতে যাব না, এমনি দেখতে যাব। অমিতাভ ব্যাপারটা বুঝলেন না, কিন্তু ব্যাখ্যাও চাইলেন না। পকেট থেকে মোবাইল বের করে স্ত্রীকে বললেন, হ্যালো, আচ্ছা বলছি তুমি ছোটুকে ফোন করে বলো না তোমাকে ক্লাবে নিয়ে যেতে। আমি ওখানে একটু দেরিতে পৌঁছাবো। হ্যাঁ 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 হ্যাঁ, অর্জুনের সাথে বেরোচ্ছি। আজ নবাবগঞ্জ পৌঁছাতে যেন অনেক কম সময় লাগলো। সন্ধে নেমে গিয়েছিল। বার্ড স্যাংচুয়ারির সামনে অমিতাভকে গাড়ি থামাতে বলল অর্জুন। স্যাংচুয়ারি বন্ধ হয়ে গিয়েছে। যে লোকটার সঙ্গে ওরা আগের দিন কথা বলেছিল তার ডিউটি নিশ্চয়ই শেষ হয়ে গেছে। একবার ভিতরে যেতে হবে। ভেতরে কেন? ঝিলের ধারটায় যাব। এখন তো স্যাংচুয়ারিতে কোনো টুরিস্ট নেই, কর্মচারীরাও এতক্ষণে বাড়ি চলে গেছে। ঝিলের এধার থেকে ডক্টর বক্সির বাড়িটা একটু দেখব। কিন্তু যাবে কি করে? তাছাড়া স্যাংচুয়ারিতে তো পাহারাদার থাকবেই, তার আপত্তি করবে। আগে বললে অনুমতি নিয়ে আসা যেত লখনৌ থেকে। না না, আমি জানিয়ে আসতে চাইনি। আপনি একটা কাজ করুন না, গাড়িটা নিয়ে পাশের পেট্রোল পাম্পে চলে যান। আমি ঘন্টা 1.5-2 মধ্যে ফিরে আসছি। পাহারাদাররা আমাকে দেখতে পাবে না। মানে তুমি একা যাবে? এই না না না, আমিও যাব। না মানে আপনি তো এসব ব্যাপারে অভ্যস্ত নন অতটা। তাছাড়া গাড়িতে একজনের থাকা উচিত, খালি গাড়ি পড়ে থাকলে যে কেউ সন্দেহ করবে। অর্জুন দরজা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও অমিতাভ গাড়ি চালু করলেন। সেটা চোখের আড়ালে চলে যেতে অন্ধকার যেন ঝাঁপিয়ে পড়ল। স্বস্তি পেল অর্জুন। সে এগিয়ে গেল। গেটে তালা ঝুলছে। এই গেট সহজেই টপকানো যায়, কিন্তু পাহারাদাররা যদি এদিকে থাকে তাহলে সহজেই ওদের নজরে পড়ে যাবে সে। অর্জুন পাঁচিল ধরে খানিকটা এগিয়ে গেল। মুশকিল হচ্ছিল হাইওয়ের গাড়ি নিয়ে। ওদের হেডলাইটের আলোয় তাকে স্পষ্ট দেখা যাচ্ছে।
ফলে গাড়ি দূরে দেখলেই পাঁচিল ছেড়ে রাস্তায় উঠে আসতে হচ্ছিল, যেন কোনো কাজে যাচ্ছে সে, এমন ভঙ্গিতে হাঁটতে হচ্ছে। জমিটা ঢালু হওয়ায় পাঁচিল নিচে নেমেছে। আশেপাশে কোনো গাড়ি নেই দেখে অর্জুন লাফিয়ে পাঁচিলের ওপরে উঠেই বসে পড়ল। তারপর সন্তর্পণে ভেতরের দিকে নেমে পড়ল। এদিকে প্রচুর গাছগাছালি, ফলে জায়গাটা ঘন অন্ধকারে ঢাকা। দূরে স্যাংচুয়ারির কোনো বাড়িতে আলো টিমটিম করছে। অর্জুন যেখানে নেমেছিল সেখান থেকে সরে একটা বড় গাছের আড়ালে চলে এলো সে। ঝিলটা ঠিক কোন দিকে ঠাউর করার চেষ্টা করল। বড় রাস্তা থেকে গেট খুলে সোজা অনেকটা গিয়ে বাঁ দিকে ঘুরে ডক্টর বক্সির প্রাসাদ দেখতে পেয়েছিল ওরা। পাশেই ছিল ঝিলের ওপা, তাহলে সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে তাকে। মিনিট 10 বাগানের অন্ধকারে হাঁটার পর হঠাৎ আলগা হয়ে গেল অন্ধকার। সামনেই ঝিল, উপরে সন্ধে পেরোনো আকাশে তারাদের ভিড়। সেই দূরবর্তী নক্ষত্রের আলো চুঁইয়ে নামছে ঝিলের জলে, ফলে চোখের সামনের দৃশ্যাবলী কিছুটা আবছা। অর্জুন একটা ছোট ঝোপের ভিতরে ঢুকে পড়ল। ঝোপটা ঝিলের গা ঘেঁষা। ঝোপের তলায় ঘাস থাকায় আরাম করে বসতে পারল সে। এখান থেকে ঝিলের জল স্পষ্ট দেখা যাচ্ছে। পাখিদের হই হল্লা শোনা যাচ্ছে। মাঝে মাঝে ওরা এত জোরে ডুব দিচ্ছে যে জলে শব্দ হচ্ছে। ঝিলের ওপাশে ডক্টর বক্সির বাড়ি। এখান থেকে কিরকম ছায়া ছায়া দেখাচ্ছে। বাড়িতে কোনো মানুষ আছে কি না বোঝা যাচ্ছে না, কারণ কোনো জানলায় আলোর প্রতিফলন নেই। এমনও হতে পারে যে ডক্টর বক্সি আবার কোথাও বেরিয়ে গেছেন, কিন্তু সেই দাড়িওয়ালা লোকটার তো সেখানে থাকার কথা। লোকটা ওই বাড়িতে আছে কি না তাও এখান থেকে বোঝা যাচ্ছে না। অমিতাভকে যে সময় দিয়ে এসেছে তার মধ্যেই ফিরতে হবে অর্জুনকে, কিন্তু মিনিট 15 চলে যাবার পরও বাড়িটা অস্পষ্ট ছবির মতো দাঁড়িয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে যখন আশা ছেড়ে দিচ্ছিল অর্জুন, তখনই একতলার জানলায় আলো জ্বলে উঠল। কাঁচের জানলায় একটা মানুষের ছায়া কেঁপে সরে গেল। তারপর সামনের দরজা খুলে বেরিয়ে এলো লোকটা। বেশ স্বাস্থ্যবান, লম্বা। বেরিয়ে এসে চারপাশে তাকালো। ঝিলের ধারে পৌঁছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অর্জুন লক্ষ্য করার চেষ্টা করল, কিন্তু ঝিলের এপার থেকে দূরত্বের কারণে লোকটা চোখ মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না। কিন্তু ও যে ঝিলটাকে খুঁটিয়ে দেখবার চেষ্টা করছে তা বুঝতে অসুবিধে হলো না। মিনিট 2.5 পরে লোকটা ফিরে গেল বাড়ির ভিতর। অর্জুন অনুমান করল ওই লোকটা অবশ্যই ডক্টর বক্সি নন। বাড়ি পাহারা দেবার দায়িত্ব যার ওপর, সেই দাড়িওয়ালা লোকটাকেই সে দেখেছে। ডক্টর বক্সি তাহলে কোথায় গেলেন? একটু পরেই লোকটা বেরিয়ে এলো পিঠে একটা বোঝা নিয়ে। এখন ওর পরনে একটা কালচে হাফ প্যান্ট। বোঝাটা বেশ ভারী, তাই একটু ঝুঁকে হাঁটতে হচ্ছে ওকে। ঝিলের ধারে এসে লোকটা চারপাশে তাকালো। তারপর ধীরে ধীরে জলে নামতে লাগলো বোঝাটা নিয়ে। ক্রমশ ডুবে যাচ্ছিল লোকটা। তারপর আর দেখা গেল না। পাখিগুলো সমানে চিৎকার করে চলেছে। অর্জুন ভেবে পাচ্ছিল না রাতের অন্ধকারে পিঠে বোঝা নিয়ে লোকটা ঝিলের জলে নেমে কি করছে। ব্যাপারটা বেশ সন্দেহজনক। ভারী বোঝা নিয়ে যখন কেউ জলে নামে, বিশেষ করে সন্ধ্যের পর, তখন সেটা আর স্বাভাবিক কাজের মধ্যে থাকে না। একটু পরেই লোকটা উঠে এলো। সঙ্গে বোঝাটা নেই। জল থেকে উঠে সোজা চলে গেল বাড়ির ভিতর। দরজাটা বন্ধ হয়ে গেল। তার 10 মিনিট পরে বাড়ির দোতলার জানলা থেকে আলো ছিটকে এলো ঝিলের ওপর। বোঝাটাকে জলের নিচে যে নামিয়ে রাখা হয়েছে সেটা আবার ভেসে উঠল কিনা তা দেখার জন্যই আলোটাকে ব্যবহার করা হচ্ছে বলে মনে হলো। উপরের আলো নিভে গেছে।
বাড়ি এখন আবার নিঝুম। অর্জুন একটু ভাবল, তারপর জামা প্যান্ট খুলে সন্তর্পণে জলে নামল। ডুব সাঁতার দিয়ে ঝিলের মাঝখানে চলে গিয়ে লোকটা ডোবার জায়গা ঠাহর করে শ্বাস নিয়ে আবার ডুব দিল। ঝিলটা বেশ গভীর। ঝিলের তলায় একটা বড় গাছ আড়াআড়ি পড়ে আছে। সেই গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা আছে বোঝাটা। অর্জুনের শ্বাস বন্ধ হয়ে আসছিল। কোনো রকমে ওপরে উঠে আসতেই হাঁপাতে লাগলো সে। ধীরে ধীরে যেখান থেকে জলে নেমেছিল সেখানে ফিরে এসে কিছুক্ষণ বসে থাকলো চুপচাপ। ঝিলের জলের নিচে যে ভারী বস্তাটা সে দেখেছে তার ভেতরে কি আছে তা অনুমান করা সম্ভব নয়, কিন্তু ওইখানে পড়ে থাকা একটা গাছের ডালে শক্ত করে যে লোকটা বেঁধে দিয়ে এলো তার শরীরের সম্পর্কে একটা আন্দাজ পাওয়া গেল। অত নিচে ডুব দিয়ে কাজ শেষ করে ওপরে উঠে এসে স্বচ্ছন্দে হেঁটে চলে গিয়েছিল লোকটা। একটুও ক্লান্তির ছাপ ছিল না। এরকম একটা লোককে ডক্টর বক্সির প্রয়োজন কেন হলো? কি আছে ওই বস্তার ভিতর? যাই থাক, সেটা প্রকাশ্যে রাখতে ডক্টর বক্সি বা ওই লোকটা চায় না। আর যেহেতু ওই বাড়িতে থেকে নিজের ইচ্ছে মতো কাজ করার স্বাধীনতা কাজের লোকের থাকার কথা নয়, তাই ধরে নিতে হবে ডক্টর বক্সির আদেশেই লোকটা ঝিলের নিচে নেমেছিল। অর্জুন ভাবল আর একবার জলে নামবে কিনা। দীর্ঘদিনের অনভ্যাসে সে দম হারিয়েছিল, কিন্তু দ্বিতীয়বারে হয়তো কিছুটা বেশি সময় সে জলের নিচে থাকতে পারবে। ঠিক তখনই ঝিলের ওপর আলো এসে পড়ল। আলো আসছে ডক্টর বক্সির জানলা দিয়ে। আলোর বৃত্ত ঘুরে ঘুরে জল দেখছে। পাখিগুলো আবার চিৎকার শুরু করল। অর্জুন দ্রুত ঝোপের ভিতরে চলে এলো। এখন স্পষ্ট হলো ওরা ওই বস্তাটা বাঁধন খুলে ওপরে ভেসে উঠেছে কিনা তাই যাচাই করছে। ওঠেনি দেখে আলো নিভিয়ে দিল। অর্জুন আর জলে নামার ঝুঁকি নিল না। এই জলে নেমেছিলে নাকি? হ্যাঁ, ঝিলের জলে। মাই গড, কেন? অর্জুন ঘটনাটা অমিতাভকে বলল। না 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 না, ওই জলে নেমে কিন্তু তুমি খুব ঝুঁকি নিয়েছ। একে অন্ধকার, তার উপর পচা জল, বিষাক্ত সাপ থাকতে পারে। বিষাক্ত সাপ জলে বাস করে না বলেই জানি। আচ্ছা, তোমার যদি সন্দেহ হয় যে কোনো নিষিদ্ধ জিনিস বস্তায় পুরে ওরা ঝিলের নিচে বেঁধে রেখেছে, তাহলে সেটা কি তা জানতে ঘন্টাখানেক সময় লাগবে। কিভাবে? পুলিশের এক বড় কর্তা আমার পরিচিত, তাকে ফোন করে এখনই আসতে বললে তিনি দলবল নিয়ে এসে ওটাকে জল থেকে তুলে আনতে পারবে। তারপর যদি পর্বতের মুশিক প্রসব হয়? মানে? যদি পুলিশ বস্তাটা তুলে দেখে যে ওর মধ্যে কোনো নিষিদ্ধ বস্তু নেই, তাহলে? আরে তাহলে লুকিয়ে কেন রাখবে? ঠিক, কি লুকিয়েছে তা আগে থেকে না জেনেই কেন লুকিয়েছে সেটা জানা দরকার। তাছাড়া আজ পুলিশ গেলে ডক্টর বক্সি বুঝতেই পারবেন যে তার উপর নজর রাখা হয়েছিল, ফলে তিনি সতর্ক হবেন, আর আগামীকাল পিনাকিবাবুকে উনি পাত্তা দেবেন না। অতএব কাল সকাল পর্যন্ত অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক বলেছ। তুমি দেখছি ঠান্ডা মাথায় বেশ ভাবতে পারো। এটা তো আমার জীবিকা। অমিতাভ চেয়েছিলেন অর্জুনকে বেঙ্গলি ক্লাবে নিয়ে যেতে, কিন্তু সে রাজি হলো না। প্রথমত জামা প্যান্ট নোংরা হয়ে গিয়েছে, দ্বিতীয়ত সে কিছুক্ষণ একা থাকতে চায়। গেস্ট হাউসে তাকে নামিয়ে দিয়ে অমিতাভ চলে গেলেন। বিছানায় শুয়ে অর্জুন ভাবছিল, বিজ্ঞাপনে ডক্টর বক্সির দাবি সত্যি হলে তাকে নিয়ে হইচই পড়ে যাওয়ার কথা, এমনকি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারেন। কিন্তু লখনৌ শহরের লোক ব্যাপারটা জানেন বলে মনে হচ্ছে না। ডক্টর বক্সি নিজেকে এত আড়ালে কেন রাখছেন? ওর বাড়ির গেট থেকে দরজা সর্বত্র সতর্কতামূলক ব্যবস্থা রেখেছেন। একজন প্রচণ্ড শক্তিশালী কাজের লোক ছাড়া বিশাল বাড়িতে আর কেউ নেই। নবাবগঞ্জ থেকে লখনৌ খুব বেশি দূরে নয়, কিন্তু তিনি এখানকার বাঙালিদের সঙ্গে পরিচিত হতে চাননি। আর এত জায়গা থাকতে নবাবগঞ্জ কেন?
ওই বাড়ি কি উনি পৈতৃক সূত্রে পেয়েছেন? তাহলে তো লখনৌয়ের পুরনো বাঙালিরা জানতো। অস্বস্তি হচ্ছিল অর্জুনের। যে কোনো গবেষণায় একেবারেই সাফল্য পাওয়া যায় না। ওর গবেষণার যা বিষয়, তাতে মৃত্যুর কাছাকাছি আসা মানুষ দরকার। যদি উনি আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করে থাকেন, তাহলে সাফল্য পেতে অনেক মানুষকে মৃত্যুর পর তাকে বাতিল করতে হয়েছে। সেই মানুষের আত্মীয় স্বজনেরা কেন চুপ করে থাকবেন? ডক্টর বক্সি তাদের প্রিয়জনের শরীর নিয়ে গবেষণা করে ব্যর্থ হয়েছেন বলে তারা তো 5 জনকে জানাবেন। পুলিশও চুপ করে থাকবে না, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এসবের কিছুই এক্ষেত্রে হয়নি। কেন? টেলিফোন বেজে উঠল। বিছানা থেকে ধীরে সুস্থে উঠে রিসিভার তুলে হ্যালো বলতেই মিস্টার গাঙ্গুলির কণ্ঠস্বর কানে এলো। দিনটা কেমন কাটলো ভাই? ভালোই। আপনি ভালোভাবে পৌঁছেছেন তো? খারাপভাবে পৌঁছইনি, কিন্তু তুমি ভালোর পর একটা যোগ করলে কেন? আসলে যে জন্য এসেছি সেই ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। কিরকম? আজ সন্ধ্যের পর বার্ড স্যাংচুরিতে গিয়েছিলাম। ঝিলের ওপাশেই ডক্টর বক্সির বাড়ি। দেখতে চেয়েছিলাম যে বাড়িতে কজন থাকে আর সব স্বাভাবিক কিনা, কিন্তু যেটুকু দেখলাম তাতে অস্বাভাবিক বলেই মনে হলো। তোমার মুখে যা শুনেছি তার উপরে নির্ভর করে খোঁজ খবর নিচ্ছিলাম। আমার এক বন্ধু দীর্ঘদিন লখনৌয়ে ছিলেন, আমার চেয়ে 2 বছরের বড় তিনি। তার কাছে জানলাম স্যাংচুয়ারির পাশের বাড়িটা তৈরি হয়েছিল 1928-এ। নবাব বাহাদুর শাহর এক কর্মচারীর বংশধর ওই বাড়ি তৈরি করেন। ভদ্রলোক থাকতেন লখনৌ শহরে। প্রতি সপ্তাহে ওই বাড়িতে নাচ গানের আসর বসাতেন। ওর মৃত্যুর পর বাড়িটা বন্ধ পড়ে থাকতো বহুকাল। এরপর হাত বদল হতে হতে হয়তো ওই ডক্টর বক্সি একদিন বাড়ির মালিক হয়েছেন। তবে তিনি মাত্র বছর 5 মধ্যে মালিকানা পেয়েছেন। পাওয়ার পর যা কিছু সিকিউরিটি সিস্টেমের কথা বলেছিলে তা ওরই করা। খবরটা দিয়ে প্রচণ্ড উপকার করলেন আমার। আপনি যে এলাহাবাদে গিয়েও আমার সমস্যা নিয়ে ভাবছেন, এর জন্য কি বলে যে কৃতজ্ঞতা জানাই। ওসব কথা বলো না, তুমি আমার নাতির বয়সী। তাছাড়া ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। এই বুড়ো বয়সে কোনো কিছু নিয়ে ভাবার সুযোগ পেলে সময়টা বেশ কেটে যায়। আচ্ছা, রাখছি। মিস্টার গাঙ্গুলি লাইন কেটে দিলেন। পরদিন বেলা 11টা নাগাদ পিনাকি রঞ্জন মৈত্র অর্জুনের ঘরে এলেন। তার মুখে বেশ উত্তেজনা। বুঝলেন মশাই, স্ত্রীকে লুকিয়ে কোনো কাজ করা না আমার ধাতে নেই। আজ সেই কাজটা করে বেশ টেনশনে আছি। আচ্ছা, আমি কি পাপ করছি? কেন, কি হলো? আরে, আপনি আমাকে বললেন ডক্টর বক্সিকে ফোন করে বলতে যে ত্রিফলায় কোনো কাজ হয়নি, কিন্তু কাল রাতে ত্রিফলা খেয়ে আজ সকালে দুবার টয়লেট যেতে হয়েছে। স্ত্রী সেটা দেখে বলেছেন অনেক আগেই নাকি আমার ত্রিফলা খাওয়া উচিত ছিল। কোষ্ঠকাঠিন্যের কারণে নাকি আমার মুখটা হাঁড়ি হয়ে থাকে। এরপর উনি যদি জানতে পারেন যে ডক্টর বক্সিকে আমি মিথ্যে বলেছি, ওহ রক্ষে করো, তাহলে আর দেখতে হবে না। তাই ওর কাছে তো ব্যাপারটা লুকোলাম। পাপ করিনি তো? পিনাকি রঞ্জন রুমাল বের করে মুখ মুছলেন। শুনুন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে কৃষ্ণ কি উপদেশ দিয়েছিলেন একবার মনে করে দেখুন তো। বুঝলুম, কিন্তু আপনি তো কৃষ্ণ নন, অর্জুন। আচ্ছা, ফোন করেছিলেন? হ্যাঁ। কি কথা হলো? বিশ্বাস করুন, আমি না ওই সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি না। ট্রেনে পুলিশকে যা বলেছি ওটা নেহাত সম্মানের ভয় হঠাৎ করে বলে ফেলেছিলাম। সে কি ধরা পড়ে গেছেন? না না, বললাম বাধ্য হয়ে ফোন করছি, ত্রিফলা খেয়েছি কিন্তু কোনো রেজাল্টই নেই।
অন্যদিন তবু চেষ্টা চরিত্র করে কিছু হয়, আজ আবার তাও হয়নি। এইটে বেশি বলে ফেলেছি, ওই অনভ্যেসে আর কি। বলেছি না হওয়ার জন্য খিদে হচ্ছে না। শুনে জিজ্ঞেস করলেন কোন দোকান থেকে ত্রিফলা নিয়েছি। গুল মারিনি, বললাম পাড়ার দোকান থেকে। বললেন নিশ্চয়ই ত্রিফলা বলে অন্য কিছু বিক্রি করেছে। বললাম আপনি অন্য কোনো একটা ওষুধ দিন যাতে আমি সুস্থ হতে পারি। উনি একটু ভেবেচিন্তে বললেন আজ বিকেল 3টের সময় যেন ওর বাড়িতে যাই। 3:05 হলে উনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন। ওই স্যাংচুয়ারির পাশের গলি দিয়ে গেলে একটা গেট দেখতে পাবো, সেখানে ওর লোক থাকবে আমাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। আমার না খুব ভয় করছে ভাই, যদি এমন কোনো ওষুধ দেয় যা খেলে হাতের জল না শুকোয়। ঠিক আছে, নিয়ে আসবেন ওষুধ, কিন্তু খাবেন না। ও তাই তো, এটা তো ভাবিনি। বাহ, এখন কেমন মনটা হালকা লাগছে। আচ্ছা, 3টের সময় কিন্তু যেতে হবে, হ্যাঁ? আর নবাবগঞ্জ যেতেও তো একটু সময় লাগবে। আপনি বলেছিলেন সঙ্গে যাবেন। হ্যাঁ, যাবো তো। কিন্তু আপনাকে যদি ঢুকতে না দেয়? ধরে নিন আমি আপনার ভাইপো। ধরুন আমার নাম শিবরঞ্জন মিত্র। আপনার শরীর খুব খারাপ লাগছে বলে আমাকে সঙ্গে নিয়ে এসেছেন। শিবরঞ্জন, মনে থাকলে হয়। বেশি ভাববেন না, তাহলেই মনে থাকবে। এখন তো 11:15 বেজে গেছে, তা কখন বাস ধরবেন? বাস? ট্যাক্সিতে অনেক খরচ হয়ে যাবে। 1:30 নাগাদ বেরোলেই হবে। কিছু খেয়েছেন? হ্যাঁ, একটু বেশি খাওয়া হয়ে গেছে। এখনও বেশ খানিকটা সময় রয়েছে। আপনার যদি এদিক ওদিক কোথাও যাওয়ার থাকে তো ঘুরে আসতে পারে। কোথায় যাব? আমার তো চেনা জানা কম। তাহলে ঠিক আছে, বসে টিভি দেখুন। না না না, আমি আবার টিভি বেশিক্ষণ দেখতে পারি না, চোখ কেমন টনটন করে। আমি এখানেই বসে আছি, আপনি যা করার করুন। অর্জুন উঠল, বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। একটা ঝুঁকি থাকছেই, ডক্টর বক্সি লোকটা তাকে ঢুকতে নাও দিতে পারে। না দিলে লোকটা তাকে চিনে রাখবে, পরে ঢোকা মুশকিল হবে, কিন্তু ঝুঁকিটা নিতেই হবে। সে দাড়ি কামাবে বলে মুখে সাবান ঘষে ব্রাশ দিয়ে বোলাতে বোলাতে পেছন ফিরে দেখল পিনাকি রঞ্জন চেয়ারে বসে আছেন চোখ বন্ধ করে। আচ্ছা পিনাকি বাবু, প্রত্যেক মানুষকে একদিন না একদিন তো মরতেই হয়, তা আপনার প্ল্যান কি? মরার পরে আপনি কি করবেন? রসিকতা করছেন? মরার পর আর কিছু করার ক্ষমতা থাকে নাকি? কেন থাকে না শুনি? তাজমহল দেখলে মমতাজ শাহজাহানের কথা মনে পড়ে না? শাহজাহান প্ল্যান করেছিলেন বলেই তো আমাদের মনে পড়ে, ঠিক কি না? কোথায় শাহজাহান আর কোথায় আমি? আচ্ছা ধরুন কেউ যদি প্রস্তাব দেয় যে আপনার মৃত্যুর পরেও আপনার ওই শরীরটাকে অবিকল একরকম রেখে দেবে, পচা তো দূরের কথা, একটু টসকাবেও না, রাজি হবেন? হ্যাঁ, আমার শরীরটা মরার পরেও? হ্যাঁ, শুধু কথা বলা বা হাঁটা চলা এইসব করতে পারবেন না, কারণ দেহে প্রাণ থাকবে না অফকোর্স। তা হয় নাকি? তাছাড়া তার দরকারও নেই। দাড়ি কাটছিল অর্জুন, হাত নামিয়ে ঘুরে দাঁড়ালো। সে কি? আমার স্ত্রী বলে আমাকে দেখলেই নাকি ওর হাড় পিত্তি জ্বলে যায়। মরে যাওয়ার পরও যদি আমাকে এই চেহারায় ও দেখে তাহলে তো আর জ্বলা কমবে না। কি দরকার কষ্ট দিয়ে? অর্জুন হাসতে গিয়ে সামলে নিল। অমিতাভকে বারবার বিরক্ত করতে ইচ্ছে হলো না। তাছাড়া উনি এখন নিশ্চয়ই অফিসে, কাজ থেকে টেনে নিয়ে আসার কোনো যুক্তিই নেই। বেরোবার আগে গেস্ট হাউসের ঘর থেকে কানাইলাল চৌধুরীকে ফোন করল সে। অন্য কেউ ফোন ধরেছিল, নাম বলতেই কানাইবাবু তড়িঘড়ি এসে রিসিভার তুললেন। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি খুব চিন্তায় ছিলাম। চিন্তার কিছু নেই, আমি এখন লখনৌতে। ডক্টর বক্সি বাইরের কারোর সঙ্গে দেখা করেন না। বোধহয় বিজ্ঞাপনের জবাবে যে সমস্ত চিঠিপত্র আসে তা থেকে বেছে বেছে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেন। আমি চেষ্টা করছি ওর সঙ্গে দেখা করবার। এ আবার কি কথা?
ডাক্তার রোগীর লোকের সঙ্গে কেন দেখা করবেন না? ওকে বলুন বিজ্ঞাপনে যা আছে তা ঠিক হলে যা টাকা লাগবে তাই দেব। বেশ, বলবো। আপনি কদিন ওখানে আছেন? এখনই বলা সম্ভব নয়। কোথায় আছেন? এখানেই একটা গেস্ট হাউসে রয়েছি। আচ্ছা, আরো কিছু টাকা পাঠিয়ে দিই তাহলে? আপাতত দরকার নেই, পরে যদি লাগে আমি জানাবো। রাখছি। পিনাকি রঞ্জন চুপচাপ শুনছিলেন। ও, এতক্ষণে বুঝতে পারলুম আপনি কেন এত ইন্টারেস্টেড। তা কি বুঝলেন? আপনি কোনো পেশেন্ট নিয়ে এসে ডক্টর বক্সিকে দেখাতে চান, তাই তো? কিছুটা ঠিক। লোকটা কিন্তু ভালো আয়ুর্বেদ। মুখ দেখে বুঝে গেল মশাই আমি কোষ্ঠকাঠিন্যে ভুগছি, আর ত্রিফলা খেতে বলল। দারুণ কাজ দিয়েছে। ভালো ডাক্তার পেশেন্টের মুখ দেখেই রোগ বলে দেয়। শুনেছি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ও নাকি তাই বলতে পারতেন। চলুন এবার যাওয়া যাক। এখনই? মানে এখন তো সবে 1:15 বাজে। বাসটা ধরতেও তো সময় লাগবে নাকি? তা ঠিক, 5 মিনিট দাঁড়াবেন? কেন বলুন তো? একটু টয়লেটে যাব, পেটটা কেউ একটা করছে। উত্তরের অপেক্ষা না করে টয়লেটে ঢুকে দরজা বন্ধ করলেন পিনাকি রঞ্জন। সময়টা দুপুর বলে বাসে যাত্রীর সংখ্যা কম। শহর ছাড়ার আগেই ওরা বসার জায়গা পেয়ে গেল। পিনাকি রঞ্জন কন্ডাক্টরকে বলে দিলেন নবাবগঞ্জের বার্ড স্যাংচুয়ারিতে যেন তাদের নামিয়ে দেওয়া হয়। মিনিট 10 যাবার পর ওর মনে সন্দেহ এলো। তিনি বারবার কন্ডাক্টরকে ডেকে মনে করাতে লাগলেন। কন্ডাক্টর বিরক্ত হয়ে দরজায় ফিরে গেল। দেখলেন দেখলেন কি বিশ্রী ব্যবহার। আহা, এসব গায়ে মাখবেন না অত। আর তাছাড়া জায়গাটা আমি চিনি। বাসে বেশি সময় লাগলো নবাবগঞ্জ পৌঁছাতে। পেট্রোল পাম্প ছাড়তেই অর্জুন উঠে পড়ল। এই সময় কন্ডাক্টরের গলা শোনা গেল। স্যাংচুয়ারির গেটে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। যাবেন নাকি ভেতরে? 3টে বাজতে তো আর বেশি দেরি নেই। ওহো, তাই তো। শুনুন, আপনি কিন্তু অসুস্থ, অবশ্যই এটা মনে রাখবেন। ভেবে নিয়েছি। কি ভেবেছেন? চোখটা আধবোজা করে উ আ করব, আপনি আমাকে ধরে রাখবেন, তাহলে টলতে টলতে হাঁটব। দেখলেই মনে হবে আমি অসুস্থ। দয়া করে ওটা করবেন না। আপনার পেটে খুব ব্যথা হচ্ছে, তাই বাঁ হাত দিয়ে মাঝে মাঝে পেটটা একটু চেপে ধরবেন, ব্যাস এটুকুই যথেষ্ট। আর আজ সকাল থেকে কিছু খাননি বলে আরও দুর্বল হয়ে পড়েছেন। পারবেন তো? বিলক্ষণ। ঠিক আছে, আমাকে করে দেখান তো একবার। পিনাকি রঞ্জন বাঁ হাত পেটের ওপর রেখে মুখ বিকৃত করলেন। ঠিক আছে ঠিক আছে, অতটা না করলেও চলবে। স্যাংচুয়ারির সীমানা শেষ হলে গলি দিয়ে ঢুকলো ওরা। খানিকটা যাবার পর লোহার গেট নজরে এলো। আরে বাপ, ডাক্তারবাবু দেখছি খুব বড় লোক। অথচ জানেন আমার স্ত্রী কিন্তু ওনার নামই শোনেননি। আচ্ছা, আপনার স্ত্রী কি বেল গেটসের নাম শুনেছেন? হ্যাঁ, তিনি আবার কে? পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি। গেট খুলুন। পিনাকি রঞ্জন এগিয়ে গিয়ে গেট খুললেন। অর্জুন চট করে ভেতরে ঢুকে পড়ল। পিনাকি রঞ্জন ভেতরে ঢুকে গেট বন্ধ করতে না করতেই দূর থেকে লোকটাকে এগিয়ে আসতে দেখল অর্জুন। গালে চাপ দাড়ি, ব্যায়াম করা শরীর। আপনার পেটে কিন্তু ব্যথা হচ্ছে। সঙ্গে সঙ্গে পিনাকি রঞ্জন বাঁ হাতে পেট খামচে ধরলেন। মুখ বিকৃত হল। দাড়িওয়ালা লোকটির সামনে এসে জিজ্ঞেস করল, নাম? পিনাকেশ। আসুন। অর্জুন এগিয়ে গিয়ে পিনাকি রঞ্জনকে ধরে কয়েক পা হাঁটতেই লোকটা হিন্দিতে বলল, শুধু আপনার যাওয়ার অর্ডার আছে, ওকে গেটের বাইরে যেতে বলুন। ও আমার ভাইপো। আমার শরীর খারাপ বলে আমার স্ত্রী বলেছেন ও যেন সবসময় সঙ্গে থাকে।
কথা না শুনলে তো আমার স্ত্রী আবার খুব রেগে যান। কোনো কথা শুনতে চাই না, অর্ডার আছে একজনকে নিয়ে যাওয়ার। আচ্ছা, মুশকিলে পড়া গেল। ডাক্তারের কাছে রুগী যাবে, তাতে আবার অর্ডার কিসের? আরে বাবা, ঠিক হ্যায়, হাম ডাক্তারবাবু কো বলেগা। চলো চলো। লোকটা একটু ভাবল, তারপর ওদের দাঁড়াতে বলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। খুব দ্রুত হেঁটে যাওয়ায় দূরত্ব বাড়ছিল। উফ, 10-এ 10 পেয়েছেন, দারুণ অভিনয়। ক্লাস 6-এ পড়ার সময় স্কুলে একবার অভিনয় করেছিলাম। কিন্তু এ তো বাড়ি নয়, দুর্গ। এই, আপনার কিন্তু পেটে ব্যথা। ও ও ও ও পেট খামচে ধরলেন পিনাকিবাবু। এই সময় দরজা খুলে লোকটা বেরিয়ে এসে তাদের ভিতরে ঢুকতে বলল। ওরা ঢোকা মাত্র দরজাটা বন্ধ করে পাশের একটা ঘর দেখিয়ে অন্য ঘরে চলে গেল সে। পিনাকি রঞ্জনকে নিয়ে সেই ঘরে ঢুকল অর্জুন। ঘরের এক প্রান্তে লম্বা টেবিলের ওপর বড় বড় কাঁচের জার, তাতে তরল পদার্থে লতাপাতা শিকড় ডুবিয়ে রাখা হয়েছে। সেগুলোর দিকে তাকিয়ে মাথা নাড়লেন পিনাকি রঞ্জন। আয়ুর্বেদ খুব পুরনো চিকিৎসা পদ্ধতি। এটিকে গম্ভীর গলা ভেসে আসতেই ওরা পেছন ফিরল। কি আশ্চর্য, আপনি বাঙালি? টেলিফোনে তো উর্দু হিন্দি এসব বললেন। বলেই খেয়াল হতে পেট খামচে ধরলেন। আপনি একে নিয়ে আসার কথা তো বলেননি। আমার স্ত্রী আমাকে কিছুতেই একা ছাড়তে চাইল না। যে এইটা আমার ভাইপো, নর্থ বেঙ্গলে থাকে, বেড়াতে এসেছে। কিন্তু মশাই, ইস্যুগুলো কোনো কাজ হচ্ছে না, উল্টে তলপেটে তীব্র ব্যথা। একবার ভাবলুম পাড়ায় অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাই, কিন্তু আপনি আমার মুখ দেখেই যখন বলে দিলেন যে আমি কোষ্ঠকাঠিন্যে ভুগি, তখন আপনার কাছেই ছুটে এলুম আমার এই ভাইপোটাকে নিয়ে। লখনৌয়ে থাকেন? না, আমি উত্তরবঙ্গে থাকি। হ্যাঁ, কি করা হয়? তেমন কিছু নয়, এই চাকরি বাকরি খুঁজছি। পূর্ববঙ্গে বাড়ি ছিল? না, আমরা আসলে নদিয়া থেকে উত্তরবঙ্গে গিয়েছিলাম। আপনার কথায় তো কোনো টান নেই। উত্তরবঙ্গের মানুষের কথায় একটা আলাদা টান থাকে। যাকে পিনাকেশবাবু, আপনি আমার সঙ্গেও ঘরে চলুন। মনে হচ্ছে আপনাকে পরীক্ষা করা দরকার। আসুন। বলে পাশের দরজা দিয়ে বেরিয়ে গেলেন তিনি। পিনাকি রঞ্জন ইশারায় জিজ্ঞেস করলেন কি কর্তব্য। অর্জুন ইশারা করল যাওয়ার জন্য। মিনিট 20 পর ডক্টর বক্সি ফিরে এলেন। খুব স্যাড ব্যাপার। পেটের ভেতরে একটা ভয়ঙ্কর টিউমার আছে, কিন্তু উনি আমার কাছে টেলিফোনে মিথ্যে বললেন কেন? মিথ্যে মানে? ওর পেট একেবারে খালি, অথচ বললেন এসব গুল খেয়েও কাজ হয়নি। তাহলে হয়তো টিউমারের জন্য ব্যথা হচ্ছে, আর উনি ভাবছেন উল্টো। ওকে, আচ্ছা, আপনি তো ওর ভাইপো। অপারেশন না করে আমি টিউমারটা গলিয়ে দিতে চাই। তার জন্য আমার কাছে 2 দিন থাকতে হবে। এখনই চিকিৎসা শুরু না করলে টিউমার ফেটে যেতে পারে, সেক্ষেত্রে বাঁচানো কিন্তু খুব মুশকিল হবে। আপনি বাড়ি ফিরে ওর স্ত্রীর সঙ্গে কথা বলে আমাকে টেলিফোনে জানান। হোয়াট? উনি এখানে থাকতে রাজি হয়েছেন? না না না, আলোচনা করার মতন অবস্থায় উনি নেই। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল দেখে ওকে ঘুম পাড়াতে বাধ্য হয়েছি। আপনি যত তাড়াতাড়ি জানাতে পারবেন তত ভদ্রলোকের উপকার হবে। মানে খরচ ইত্যাদি কিরকম হবে? সেটা এখনই বলতে পারছি না। কাকিমা তো জানতে চাইবেন, মানে ওর পক্ষে সম্ভব কিনা। নার্সিং হোমে অপারেশন করলে যা খরচ হতো তার চেয়ে বেশি হবে না। জান, আর কথা বাড়াবেন না। আচ্ছা, একটা অনুরোধ, যাওয়ার আগে একবার কাকাকে দেখে নিতে চাই। একজন ঘুমন্ত মানুষকে দেখার কি আছে? আসলে কাকিমা জানতে চাইবেন তো, স্ত্রীর মন বোঝেনি। আসুন, তবে 1 মিনিটের বেশি নয়। ডক্টর বক্সিকে অনুসরণ করে পাশের ঘর দিয়ে আরেকটা ঘরে চলে এলো অর্জুন।
সেখানে বেশ উঁচু একটা লম্বা কাঠের টেবিলের ওপর শুয়ে আছেন পিনাকি রঞ্জন। তার চোখ বন্ধ, শ্বাস পড়ছে স্বাভাবিকভাবে। অর্জুন লক্ষ্য করল লম্বা টেবিলটা বেশ অস্বাভাবিক চেহারার। নিচের দিকে গাড়ির অ্যাক্সিলারেটরের মতো একটা জিনিস রয়েছে, হয়তো সেটাই চাপ দিলে টেবিলটা ওপর নিচে হয়। দেখা হলো? হ্যাঁ, কিন্তু উনি তো শান্তভাবে ঘুমোচ্ছেন। ওষুধের গুণে? ঘুমের ইনজেকশন দিয়েছেন? না, একটা বিশেষ গাছের শিকড়ের রস যে কোনো মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে ওর পেটে কোনো ব্যথা আছে বলে। পেট তো স্বাভাবিক। ভিতরে বিশাল টিউমার, যে কোনো মুহূর্তে ফাটতে পারে। আচ্ছা, কিছু মনে করবেন না, কিন্তু এক্স রে না করে আপনি টিউমারের অস্তিত্ব কি করে বুঝলেন একটু বলুন তো? মানে পেট টিপে কি ঠিকঠাকভাবে বোঝা সম্ভব? আপনি কি আমার চিকিৎসা বিদ্যায় সন্দেহ করছেন নাকি? না না, আমি জানতে চাইছি। অ্যালোপ্যাথি, এমনকি আজকাল হোমিওপ্যাথি ডাক্তাররাও এক্স রে করতে বলেন। তাতে পেটের ভেতরে ঠিক কোন জায়গায় এবং কি অবস্থায় টিউমারটা রয়েছে সেটা স্পষ্ট বোঝা যায়। আপনি আমাকে ডাক্তারি শেখাতে চাইছেন? বেশ, ওকে স্বচ্ছন্দে এখান থেকে নিয়ে যেতে পারেন। এখন সেটা আর কি করে সম্ভব? ওর তো জ্ঞান নেই। জ্ঞান 1 মিনিটেই ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। ডক্টর বক্সি ঘরের অন্য প্রান্তে এগিয়ে যাচ্ছিলেন। সেখানেও টেবিলের ওপর অনেক কাঁচের জারে তরল পদার্থ রয়েছে। দাঁড়ান দাঁড়ান, আপনি আপনি আমাকে ভুল বুঝছেন। আপনাকে আমি সন্দেহ করিনি, কৌতূহল হচ্ছিল বলেই প্রশ্নগুলো করছিলাম। আপনি স্বচ্ছন্দে কাকার চিকিৎসা করতে পারেন। আসলে উনি আপনার উপর প্রচণ্ড ভরসা করছিলেন, তো তাই। ওর স্ত্রীর অনুমতির দরকার নেই? দেখুন, এখান থেকে লখনৌ যেতে আসতে অনেকটা সময় লেগে যাবে। অন্তত ঘন্টা 3-এর আগে তো ফিরতে পারবো না। তার উপর কাকিমা যদি আসতে চান তাহলে আরও দেরি হয়ে যাবে। এর মধ্যে যদি টিউমারটা... একটা ফোন করে মতামত নিতে পারেন। আসলে কাকিমাদের বাড়িতে না ফোন এখনো আসেনি। তাছাড়া আপনাকে বলতে একটু সংকোচ হচ্ছে, বলেই ফেলি। আসলে কাকিমা এবং কাকার মধ্যে অতটা সদ্ভাব নেই। সেই জন্যই কাকা বাড়ি ছেড়ে অত দূরে 10 বছর চাকরি করছেন। আমার তো মাঝে মাঝে মনে হয় যে কাকা মারা গেলে কাকিমা প্রচণ্ড স্বস্তি পাবেন। হ্যাঁ, তাই নাকি? আসলে দুজনের মধ্যে কোনো মিল নেই তো। এই যে কাকা আমার সঙ্গে এসেছেন, তা কি খুশি হয়ে এসেছেন? কাকিমার সঙ্গে পেরে উঠবেন না বলে বাধ্য হয়ে এসেছেন। আসার আগে আবার কাকিমা আমাকে আড়ালে ডেকে বলেছেন যে এখানে কোনো উপকার না হলে যেন আমি হাসপাতালে ভর্তি করে তবেই বাড়ি ফিরি। বুঝতেই পারছেন, কাকা না থাকলে কাকিমা সব সম্পত্তির মালিক হয়ে স্বাধীনভাবে থাকতে পারবেন। ঠিক আছে, আপনি ওর চিকিৎসা শুরু করুন। আমি চাই কাকা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন। গড়গড় করে মিথ্যে কথাগুলো বলে অর্জুন বুঝল ডক্টর বক্সি তাকে বিশ্বাস করতে শুরু করেছেন। তিনি ঘড়ি দেখলেন। আচ্ছা, ভালো কথা। পিনাকেশ বাবু যে আমার এখানে এসেছেন তা কজন জানেন? আমি আর কাকিমা। দেখুন ভাই, এই টিউমারটার যা আকৃতি তাতে একটা ঝুঁকি কিন্তু নিতেই হবে। আমার ওষুধে যখন ওটা গলতে শুরু করবে তখন ওর রক্তচাপ কিন্তু বেড়ে যাবে। সেটা আমি কোনো অবস্থাতেই ঠেকাতে পারবো না। কি আর করা যাবে? অ্যালোপ্যাথি ওষুধেরও তো প্রচুর সাইড রিঅ্যাকশন থাকে। বারবার আমার সামনে অ্যালোপ্যাথির কথা বলবেন না তো। ভেরি সরি। আজ অবধি তো কেউ মারা যায়নি, তবে সহ্য করতে না পারলে হার্ট জখম হতে পারে। সেক্ষেত্রে কথা বন্ধ হয়ে যাবে, মুভমেন্ট করতে পারবেন না। চেয়ারে বসিয়ে রাখলে চমৎকার বসে থাকবেন, তখন আবার নতুন করে চিকিৎসা করে ওকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। কিন্তু তার জন্য অন্তত 3 সপ্তাহ সময় দরকার। পিনাকি রঞ্জনের শরীরের পাশে দাঁড়িয়ে ওর বুকে পেটে হাত বোলাতে বোলাতে কথা বলছিলেন ডক্টর বক্সি। অর্জুনের মনে হলো ভদ্রলোক বেশ পুলকিত। তাহলে আপনি এবার আসতে পারেন। কি বলছেন? আপনার চিকিৎসা শেষ না হওয়ার আগে আমি চলে যাব?
আপনার তো টাকার দরকার নেই, কোনো কাজেই আপনি লাগবেন না। জানি, কিন্তু ওষুধের প্রতিক্রিয়া না জেনে আমি আমি যাব কি করে? কাকিমাকে তো ফিরে বলতে হবে আমাকে। আমার অবস্থাটা প্লিজ বুঝুন। এলাম কাকাকে নিয়ে, আর একা ফিরে যাব এভাবে? তাহলে যে ঘরে আপনি অপেক্ষা করছিলেন সেই ঘরে গিয়ে বসুন। অগত্যা ফিরে গেল অর্জুন। ডক্টর বক্সির মতলব ঠিক বোঝা যাচ্ছে না। এক্সরে ছাড়া কি করে বোঝা যাবে যে টিউমার ফাটবে কি ফাটবে না? আর পেটে টিউমার থাকলে পিনাকিরঞ্জন টের পেতেন না? এখানে আসা পর্যন্ত ওর পেটে বিন্দুমাত্র যন্ত্রণা হয়নি। অর্জুনের কথা মতো পেটে ব্যথা হচ্ছে বোঝাতে অভিনয় করছিলেন তিনি, অথচ পেট টিপেই ডক্টর বক্সি আবিষ্কার করলেন ওর পেটে টিউমার আছে। ভাবতে ভাবতে অর্জুন হেসে ফেলল। না জেনে একটা বেফাঁস কথা বলে ফেলেছেন ডক্টর বক্সি। রক্তচাপ বেড়ে গেলে, হার্ট জখম হলে পিনাকিরঞ্জন কথা বলতে পারবেন না, হাত পা বা শরীরের কোনো অংশ নাড়াতে পারবেন না, চেয়ারে বসালে বসে থাকবেন। তারপর তিনি 3 সপ্তাহ ধরে চিকিৎসা করে সুস্থ করে দেবেন। বিজ্ঞাপনে তো এরকমই লেখা ছিল, মৃতদেহ অবিকল একই চেহারায় রেখে দিতে পারবেন, শুধু তার হৃদস্পন্দন থাকবে না। বিজ্ঞাপন দেওয়ার পরে লাটাগুড়ির কানাইলাল চৌধুরীর মতো অনেকেই নিশ্চয়ই ডক্টর বক্সির খবরের কাগজের বক্স নাম্বারে চিঠি লিখেছে। ইচ্ছে করলেই তাদের মধ্যে থেকে রোগী নির্বাচন করে ভদ্রলোক গবেষণা করতে পারতেন। অবশ্য যদি এটা গবেষণা হয়ে থাকে, সেটা না করে পিনাকিরঞ্জনের মতো সুস্থ ব্যক্তিকে গিনিপিগ করতে উদ্যোগী হচ্ছেন কেন? পাশের দরজা খুলে গেল। অর্জুন দেখল সেই দাড়িওয়ালা লোকটা একটা প্লেটের ওপর কাঁচের গ্লাস বসিয়ে নিয়ে এসেছে। গম্ভীর মুখে সেটা অর্জুনের সামনে ধরে বলল, শরবত? হালকা নীল পানীয় গ্লাসের ভিতর। ধন্যবাদ, কিন্তু আমি শরবত খাই না। চা কফি? না, এখন বড্ড টেনশন হচ্ছে তো। আচ্ছা, টয়লেটটা কোথায়? বললাম তো পারমিশন নেই। হ্যাঁ, টয়লেটে যেতেও পারমিশন? তুমিও পারমিশন চাও? লোকটা জবাব না দিয়ে বেরিয়ে যেতেই অর্জুন ওকে অনুসরণ করল। ওই দরজা দিয়ে খানিকটা যেতেই একটা বড় হলঘর। লোকটা হলঘরের প্রান্তে একটা বেসিনে শরবত ঢেলে গ্লাসটা কয়েকবার ধুয়েও তৃপ্ত হল না। লিকুইড সোপে ধুয়ে ন্যাপকিন দিয়ে পরিষ্কার করে ও পাশের ঘরে চলে গেল। হলঘর থেকে একটা সিঁড়ি উঠে গেছে ওপরে। সিঁড়ির শেষ প্রান্তে চোখ পড়তেই অর্জুন চমকে উঠল। শেষ ধাপের দুদিকে দুটো কঙ্কাল স্বাগত জানানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ও দুটো যে পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল তাতে কোনো সন্দেহ নেই। অর্জুন দরজার আড়ালে দাঁড়িয়ে দেখছিল। এমন সময় ওপর থেকে নেমে এলেন ডক্টর বক্সি। নামার সময় কঙ্কাল দুটোকে 2 হাতে ছুঁয়ে নিলেন। তিনি হলঘরে পা দেওয়া মাত্র দাড়িওয়ালা ওপারের ঘর থেকে বেরিয়ে মাথা নিচু করে যে কথাগুলো বলল তা অর্জুন শুনতে পেল না। ডক্টর বক্সি মাথা নাড়লেন, তারপর কবজি তুলে সময় দেখে বললেন, আর 1 ঘন্টা পরে কাজ শুরু করব আমরা। তখন ছেলেটাকে বলবি কাল সকালে এসে পেশেন্টকে দেখতে। এখন থেকে কোনো লাভ হবে না। লোকটা কিছু একটা জিজ্ঞেস করল। ভালো কথায় না গেলে কি করতে হবে তা তো তোর জানাই আছে। সেটা করলে তোরই লাভ হবে। হাসলেন তিনি। লোকটাও মাথা নাড়ল খুশি হয়ে। ডক্টর বক্সির পিছন পেছন ওপাশের দরজা দিয়ে চলে গেল। অর্জুন দ্রুত চলে এলো হলঘরে। সিঁড়ি ভেঙে উঠে গেল দোতলায়। লম্বা করিডোর। ডান দিকের ঘরটায় ঢুকে এসে অবাক। একটা খাটের 4 কোণে 4টে লম্বা কঙ্কাল দাঁড়িয়ে আছে। তাদের আঙুলে মশারির দড়ি জড়ানো। ঘরের এক পাশে বড় আয়নার সামনে যে চেয়ার, তার হাতল ধরে একটা অল্প বয়সী কঙ্কাল দাঁড়িয়ে। এই বাড়িতে এত কঙ্কাল কেন? অর্জুন পাশের ঘরে ঢুকলো দরজা ঠেলে। ঢুকতেই একটা তীব্র পচা গন্ধ নাকে এলো। এই ঘরের জানলা দিয়ে ঝিল দেখা যাচ্ছে। বোধহয় এখান থেকেই ঝিলের জলে আলো ফেলা হয়েছিল।
ঘরের কোণে একটা বড় রেফ্রিজারেটর। কোনো কারণে তার দরজা ভালোভাবে বন্ধ করা হয়নি। গন্ধটা আসছে ওর ভিতর থেকে। রেফ্রিজারেটরের দরজাটা আর একটু ফাঁক করতেই গন্ধটা অর্জুনের শরীরকে এমন অস্থির করে তুলল যে মনে হলো বমি হয়ে যাবে। নাকে রুমাল চেপে সে দেখল একটা সসপ্যানে বেশ কয়েকটা মাংসের বড় বড় টুকরো থেকেই ওই দুর্গন্ধ বেরোচ্ছে। মাংসগুলো বোনলেস এবং কয়েকদিনের পচা বলে কালচে রং ধরে গিয়েছে। এটা খাসি বা মুরগির তো নয়ই, গরু বা মোষের হতে পারে। সে আরেকটু ঝুঁকে দেখতে চাইল। পাশেই বড় বড় দুটো বাটিতে মাংস রান্না করা হয়েছে। বাটি নাকের কাছে এনে তেমন গন্ধ পেল না অর্জুন। রান্না করা মাংসেও কোনো হাড় নেই। একজন ডাক্তারের রেফ্রিজারেটরে এত পচা মাংস কেন থাকবে? পাশেই একটা একচিলতে ঘর। অর্জুন সেই ঘরে ঢুকে অ্যালুমিনিয়ামের মোড়ক দেওয়া টেবিলের ওপর মাংস কাটার ছুরি দেখতে পেল। লোকে দোকান থেকে মাংস পিস করিয়ে আনে, আর এই বাড়িতে মাংস টুকরো করা হয়। হঠাৎ অস্বস্তি হতে অর্জুন ঘুরে দেখতে পেল দাড়িওয়ালা লোকটা নিঃশব্দে ঘরে ঢুকে তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওগুলো কিসের মাংস? অর্জুনের ওপর ঝাঁপিয়ে পড়ল লোকটা। ওর ওজন এবং শক্তি এত প্রবল যে অর্জুন আছড়ে পড়ল মাটিতে। লোকটা দু হাত বাড়িয়ে অর্জুনের গলা চেপে ধরতে সে জোড়া পায়ে ওর পেটে লাথি মারল। সামলাতে না পেরে লোকটা উল্টে পড়ল টেবিলের গায়ে। হুড়মুড় করে ভেঙে পড়ল কাঠের টেবিল। অর্জুন এক লাফে বাইরে আসার সময় আর চোখে দেখতে পেল লোকটা মাংস কাটার ছুরি মাটি থেকে কুড়িয়ে নিচ্ছে। সে বাইরে এসে দরজার ছিটকিনি তুলে দিল। দড়াম দড়াম করে শব্দ হতে লাগলো দরজায়। এবার মাঝখানের হুড়কো টেনে দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে আসতে ডক্টর বক্সির গলা শুনতে পেল সে। উপরে তখন সমানে শব্দ হয়ে চলেছে। অর্জুন সিঁড়ির পাশে টেবিলে সাজানো জারের পিছনে লুকাতে না লুকাতে ডক্টর বক্সি হলঘরে ঢুকে চিৎকার করলেন, কি হয়েছে? শব্দ করছো কেন? উপর থেকে আর্তনাদ ভেসে আসতে ডক্টর বক্সি তড়িঘড়ি সিঁড়ি ভেঙে উঠে গেলেন। অর্জুন দৌড়ে চলে এলো পিনাকি রঞ্জন যে ঘরে শুয়েছিলেন সেখানে। জোরে ঝাঁকুনি দিয়েও ভদ্রলোককে যখন জাগানো গেল না, তখন সে আর দেরি করল না। বাইরের দরজা খুলে দৌড়ে ঝিলের কাছে পৌঁছে জলে ঝাঁপিয়ে পড়ল। সে যখন ঝিলের প্রায় মাঝখানে, তখন দাড়িওয়ালা লোকটা ছুরি হাতে দরজা দিয়ে বেরিয়ে এপাশ ওপাশ দেখছে ক্ষিপ্ত হয়ে। ডক্টর বক্সি বেরিয়ে এলেন। এখানে দাঁড়িয়ে দেখছো কি? গেটের দিকে গিয়ে ওকে ধরো। আমি গেট লক করে দিয়েছি, ওদিক দিয়ে পালাতে পারবে না। মনে রেখো, ছেলেটাকে ওখানেই মারা চলবে না। দাড়িওয়ালা গেটের দিকে দৌড়ালো। এখন সন্ধ্যের অন্ধকার ঘন ছায়া ফেলেছে ঝিলের জলে। অনেকটা সাঁতরে এপারে এসে হাঁপাতে লাগলো অর্জুন। আপাতত সে বেঁচে গেলেও পিনাকি রঞ্জন মৃত্যুর মুখে রয়েছেন। বেশি দেরি করলে ওকে বাঁচানো যাবে না। সে বাগানের মধ্যে দিয়ে স্যাংচুয়ারির পাঁচিলের কাছে আসতেই দূরে চিৎকার উঠল। একজন পাহারাদার চেঁচিয়ে তাকে থামতে বলছে। আর দেরি না করে পাঁচিল ডিঙিয়ে রাস্তার ধারে চলে এলো সে। মিনিট পাঁচেকের মধ্যেই পেট্রোল পাম্পে পৌঁছে অর্জুন অমিতাভকে ফোন করল। আপনি কোথায়? থানায়। থানায়? আরে গেস্ট হাউসে ফোন করে শুনলাম তুমি পিনাকি রঞ্জন মিত্রকে নিয়ে বেরিয়ে গেছো। কোথায় গিয়েছো সেটা তো জানি। তখনই আমার বন্ধু, এই যার কথা বলেছিলাম, যিনি পুলিশের বড় কর্তা, তার সাহায্য নিই। তিনি থানাকে বলেছেন যা করার করতে। আমি থানায় বসে অপেক্ষা করছি। আর আধ ঘন্টার মধ্যে কোনো খবর না পেলে তোমাকে খুঁজতে যাব ভাবছিলাম। থানাটা কোথায়? এই তো নবাবগঞ্জেই। বাঁচালেন। আপনি এখনই পুলিশ নিয়ে ওই বাড়িতে চলে আসুন। পিনাকিবাবুর জীবন বিপন্ন, কুইক। কথা শেষ করতেই অর্জুন দেখল একটা সাইকেলে চেপে দাড়িওয়ালা পাম্পের সামনে দিয়ে বেরিয়ে গেল।
লোকটা নিশ্চয়ই তাকে খুঁজতে বেরিয়েছে। সামনাসামনি হলে ওর সঙ্গে শক্তিতে সে পেরে উঠবে না। ফোন বুথের টাকা দিতে দিতে অর্জুন দেখল দাড়িওয়ালা লোকটা আবার ফিরে যাচ্ছে। পাম্প থেকে তেল নেওয়া একটা গাড়ি রাস্তায় বেরোতে সে হাত তুলে তাকে থামালো। তারপর ঝুঁকে গাড়ির ভেতরটা দেখে তাকে যেতে বলে সাইকেল চালিয়ে আবার চলে গেল স্যাংচুয়ারির দিকে। ওকে খুব হতাশ দেখাচ্ছিল। এখন অন্ধকার, হাইওয়ে দিয়ে হেডলাইট চালিয়ে গাড়ি ছুটে যাচ্ছে একের পর এক। অর্জুন সন্তর্পণে হাঁটছিল। হঠাৎ একটা জিপ রাস্তা ছেড়ে তার পাশে চলে এলো। এই উঠে শোন। পুলিশের জিপে অর্জুন উঠল। দারোগা ছাড়া 4 জন সেপাই বসে আছে পেছনে। অমিতাভ অর্জুনের সঙ্গে দারোগার আলাপ করিয়ে দিলে তিনি ইংরেজিতে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ ইউর অ্যালিগেশন? আই মিন, আপনার অভিযোগটা কি? উনি যদি একজন প্রতারক ডাক্তার হনও তাহলেও তা প্রমাণ করতে পারবেন? দেখুন, আমরা যেন কোনো মানহানির মামলায় না পড়ি। আপনার সে ভয় নেই। উনি শুধু প্রতারকই নন, একজন পাক্কা ক্রিমিনাল। চলুন, বাঁদিকে রাস্তায় ঢুকতে হবে। গেট বন্ধ ছিল। হর্ন দিল ড্রাইভার। তারপর সেপাইদের বলল গেট খুলে দিতে। কিন্তু তার আগেই হেডলাইটের আলোয় দাড়িওয়ালা এসে দাঁড়ালো। এখন এখানে ঢোকা চলবে না, পারমিশন নেই। আমি ডাক্তারের সঙ্গে দেখা করতে চাই, দরজাটা খুলুন। বললাম তো, এখন উনি দেখা করবেন না, পারমিশন নেই। একজন সেপাই নেমেছিল জিপ থেকে। দারোগা তাকে আদেশ করলেন গেট খুলতে। এগিয়ে গিয়ে গেট খোলার চেষ্টা করল সেপাই, কিন্তু গেট খুলল না। সেপাই ফিরে এসে বলল কোনো তালা নেই, কিন্তু গেট খুলছে না। দারোগা ড্রাইভারকে বললেন, এই জিপটা এগিয়ে নিয়ে চলো, প্রয়োজন হলে দরজা ভেঙে ভেতরে ঢোকো। আদেশ পাওয়া মাত্র জিপ এগিয়ে গিয়ে গেটে চাপ দিতেই সেটা ভেঙে দুপাশে সরে গেল। এতক্ষণে দাড়িওয়ালা বুঝতে পেরেছে এটা পুলিশের জিপ। সে দৌড়াতে লাগলো বাড়ির দিকে। জিপ ছুটল। লোকটার পাশে গিয়ে দাঁড়াতেই 2 সেপাই লাফিয়ে নেমে পড়ল ওকে ধরতে। সঙ্গে সঙ্গে কোমর থেকে ছুরি বের করে উঁচিয়ে ধরল লোকটা। এই মেরে ফেলবো, আর এক পা এগোলেই মেরে ফেলবো। দারোগা জিপ থেকে নেমে টর্চের আলো ফেললেন লোকটার হিংস্র মুখে। ছুরিটা ফেলো, নইলে গুলি চালাতে বাধ্য হব। লোকটা আচমকা লাফ দিয়ে রাস্তা থেকে পাশের জঙ্গলে ঢুকে পড়ে চোখের আড়ালে চলে গেল। 2 সেপাই ওর পেছনে ধাওয়া করতে চেয়েছিল, কিন্তু দারোগা নিষেধ করলেন। মোবাইল বের করে বোতাম টিপে আরও ফোর্স চাইলেন। সেপাই 2 জনকে বললেন, তোমরা ওই গেটের কাছে অপেক্ষা করো, ফোর্স এসে পৌঁছালে জঙ্গলটা সার্চ করবে। সেপাই 2 জন জিপ থেকে লাঠি বের করে নিয়ে গেটের দিকে চলে গেল। সমস্ত বাড়ি অন্ধকার। বাড়ির ভিতরে কোনো মানুষ আছে কিনা বোঝা যাচ্ছে না। বাড়িতে তো কেউই নেই দেখছি। অর্জুন এগিয়ে গিয়ে বেল বাজালো। 3য়বার বাজার পর আলো জ্বলল। মিনিটখানেক পর ফতুয়া গায়ে লুঙ্গি পরা টাক মাথা একটা লোক এসে দরজা খুলে বলল, ঘুমিয়ে পড়েছিলাম বলে দরজাটা খুলতে একটু দেরি হয়ে গেল, কসুর মাফ করবেন, আদেশ করুন। ডক্টর বক্সিকে ডাকুন। ডক্টর সাহেব তো কানপুর গিয়েছেন, শুক্রবার ফিরবেন। কখন গিয়েছেন? এই একটু আগে। আচ্ছা, আপনি কে? আমি ডক্টর সাহেবের গোলাম। একসময় আমার পূর্বপুরুষ ছিলেন নবাব বাহাদুর শাহ, এখন আমি পথের ভিখিরি। ডক্টর সাহেব মহানুভব মানুষ, তিনি দয়া করেছেন বলে আমি এখানে ওই দেখাশোনার কাজে আছি আর কি। আচ্ছা, আমরা ভিতরে যেতে পারি? উনি এখানকার দারোগা। হ্যাঁ, অবশ্যই আসবেন। ডাক্তার সাহেব থাকলে খুব খুশি হতে। আসুন আসুন। যে ঘরে ওরা প্রথমে বসেছিল সেই ঘর থেকে দ্রুত হেঁটে অর্জুন দলটাকে নিয়ে চলে এলো যেখানে পিনাকি রঞ্জন শুয়ে আছেন। গিয়ে তাজ্জব হয়ে গেল, পিনাকি রঞ্জন সেখানে নেই। আপনি কি কিছু খুঁজছেন বাবু?
একটু আগে আমি আরেক ভদ্রলোক এখানে এসেছিলাম, তখন কিন্তু আপনাকে আমি দেখিনি। ভদ্রলোককে ডক্টর বক্সি এখানে ঘুম পাড়িয়ে ফেলেছিলেন এবং আমাকে বাধ্য হয়ে এখান থেকে চলে যেতে হয়। সেই ভদ্রলোক কোথায়? আমি তো বাজারে গেছিলাম, ফিরে এসে কাউকে দেখিনি। যদি আপনার কথা সত্যি হয় তাহলে ঘুম ভেঙে গেলে তিনি চলে গেছেন। স্ট্রেঞ্জ, কিন্তু মাত্র আধ ঘন্টা আগে আমি এখান থেকে গেছি। ঘুম ভাঙানোর জন্য তো বাবুর 1 সেকেন্ড লাগে। আমি তো কাউকে দেখিনি। হয়তো পিনাকিবাবু লখনৌ ফিরে গেছেন। অর্জুন হল ঘরে এলো। দারোগা কঙ্কাল দুটো দেখে চমকে উঠলেন। এ কি? ডক্টর সাহেবের শখ, মেডিকেল কলেজ পুরনো কঙ্কাল বিক্রি করে দেয় তো, তাই কিনে নেন আর কি। অর্জুন ওপরে উঠে এলো। যে ঘরে রেফ্রিজারেটর আছে সেখানে তখনও প্রচণ্ড দুর্গন্ধ। সে রেফ্রিজারেটরের দরজা খুলল। মাংসের সসপ্যান বা রান্না করা মাংস সেখানে নেই। মাংসগুলো কোথায় গেল? কোন মাংস? এখানে দুটো বাটিতে পচা মাংস এবং রান্না করা মাংস ছিল। এ বাড়িতে তো কেউ মাংস খায় না। ডক্টর সাহেব তো নিরামিষ খান। আপনি বোধহয় ভুল দেখেছেন। আমি ভুল দেখেছি? তাহলে এখনো পচা গন্ধটা এখানে কি করে রয়েছে? ওহ, দুটো বড় ছুঁচো মরে পড়েছিল এখানে, ফেলে দিল, গন্ধ যায় না সহজে। একমাত্র ওই দাড়িওয়ালা লোকটির আচরণ ছাড়া আমরা তেমন সন্দেহজনক কিছু পাচ্ছি না অর্জুনবাবু। দাড়িওয়ালা? সেই পাগল আবার এসেছে নাকি? আপনি চেনেন ওকে? খুব খুব চিনি। ওরকম রাগী পাগল আমি কমই দেখেছি। অর্জুন জানলায় গিয়ে দাঁড়াল। ঝিলের জলে পাখিরা যেন পাগল হয়ে গেছে, তোলপাড় করছে জল। সে দারোগার কাছ থেকে টর্চ নিয়ে ঝিলের জলে আলো ফেলল। জানলার ঠিক সামনে রাজ্যের পাখি এসে মারপিট করছে কিছু খাওয়ার জন্য। একটা বড় পাখি খাবার নিয়ে একটু উড়তেই তার মুখে মাংসের টুকরো দেখতে পেল বলে মনে হলো অর্জুনের। ওরা এই জানলা দিয়ে মাংসগুলো ঝিলের জলে ফেলে দিয়েছে। সিঁড়ি দিয়ে নেমে আসছিল সবাই। হঠাৎ অর্জুনের নজর পড়ল লোকটার গোড়ালিতে। লুঙ্গির নিচে গোড়ালির যেটুকু অংশ এক ঝলক দেখতে পেল, তাতে বুঝতে অসুবিধে হলো না যে লোকটা মোজা পরে আছে। কাজের লোক লুঙ্গির নিচে জুতো ছাড়া মোজা পরে ঘুরছে। অর্জুন আর দেরি না করে পেছন থেকে লোকটার 2 হাত টেনে ধরল। আপনার খেলা শেষ ডক্টর বক্সি। মানে? ইনি ডক্টর বক্সি। আমার সঙ্গে দেখা করেছিলেন পরচুলা পরে, আর এখন নিজের টাক নিয়ে লুঙ্গি ফতুয়ায় কাজের লোক সেজেছেন। একটু প্রতিবাদ করলেও শেষ পর্যন্ত ডক্টর বক্সি ভেঙে পড়লেন। স্বীকার করলেন রেফ্রিজারেটরের মাংসগুলো মানুষের। মানুষের মাংস খেতে তার এবং দাড়িওয়ালার খুব ভালো লাগে। চট করে মৃতদেহ পাওয়া যায় না বলে বিজ্ঞাপন দিয়েছেন। ইতিমধ্যে 2 জন রোগী পেয়ে গিয়েছিলেন। তারা এসেছিলেন কেরালা এবং গুজরাট থেকে। রোগী এবং তার এসকর্টদের খাদ্যবস্তু করেছেন ওরা। পিনাকি রঞ্জনকে পাওয়া গেল বাড়ির নিচের চোরা কুঠুরি থেকে। 3টে কঙ্কালের পাশে শুয়েছিলেন তিনি। মাথায় জল ঢেলে চেতনা ফেরানো হলো তার। চেতনা ফিরতেই কঙ্কাল দেখে ওরে বাবা বলে লাফিয়ে উঠলেন। একজন সেপাই ঝিলে ডুব দিয়ে মানুষের নাড়ি ভুড়ি ইত্যাদি বোঝাই করা বস্তা টেনে ওপরে তুলল। সম্ভবত আগেই পচে গিয়েছিল। তার উপর 24 ঘন্টা জলে থেকে সেগুলোর চেহারা বিভৎস, গন্ধও আরও কটু হয়ে গিয়েছে। এই সময় আর এক গাড়ি পুলিশ চলে এলো বাড়ির সামনে। টর্চ নিয়ে তারা নেমে পড়ল দাড়িওয়ালাকে খুঁজতে। অর্জুনবাবু, আপনাদের একটিবার একটু কষ্ট করে আমার থানায় যেতে হবে। এই পুরো ব্যাপারটা রেকর্ড করে রাখতে চাই। অর্জুন মাথা নাড়ল। ভাবরে, এতদিন বইয়ে ক্যানিবেলের কথা পড়েছি, আজকে চোখের সামনে দেখলাম। কি ভয়ঙ্কর! সত্যি ডক্টর বক্সি,
ছদ্মবেশ ধরার ব্যাপারে আপনার দক্ষতা অসামান্য, এমনকি উর্দু বলে আমাকে বিভ্রান্ত অবধি করে ফেলেছিলেন। কিন্তু মানুষের মাংস খাওয়ার নেশাটা কবে ধরলেন? বছর 10 আগে এক নাবিকের জীবনী পড়তে গিয়ে জানতে পারি ওরা সমুদ্রে জাহাজ ডুবি হওয়ার পরে একটা দ্বীপে আশ্রয় নেয়। সেখানে কোনো প্রাণী ছিল না যাকে মেরে ওরা খেতে পারে। সেখানে অনাহারে থাকার সময় ওদের মধ্যে একজন মারা যায়। তা প্রাণ বাঁচানোর তাগিদে তার মাংস ঝোল সে খেয়ে নেয় ওরা। প্রথমে ঘৃণা লাগলেও সে স্বীকার করে মানুষের মাংস যে অত সুস্বাদু সে আগে জানতো না। ওটা পড়ার পর থেকে একটু একটু করে আমার মনে খাওয়ার ইচ্ছে জাগে। তিরুবনন্তপুরমের হাসপাতালে কাজ করতাম আমি। সেখানকার মর্গ থেকে একটা হৃদরোগীর মৃতদেহ চুরি করে নিয়ে এসে খেয়ে বুঝলাম নাবিকের কথা সত্যি। তবে পচিয়ে খেলে আরো স্বাদ বাড়ে। যেমন শুটকি মাছ রান্না করলে গন্ধ থাকে না। মৃতদেহ পাওয়া না খুব মুশকিল। তাছাড়া খারাপ রোগে মরলে অন্য বিপদ। তাই বিজ্ঞাপন দিয়েছিলাম। মরে যাওয়ার পরে প্রিয়জনের দেহ অবিকৃত অবস্থায় রেখে দেওয়া সভ্য সমাজ মেনে নেয় না। তাই সবাইকে লুকিয়ে প্রিয়জনকে ওইভাবে রাখতে হবে। আমার কাছে নিয়ে এসে যদি ফিরে না যায় তাহলে কেউ জানতেও পারবে না ওরা কোথায় গেছিল। কেরল বা গুজরাটের কেউ এখনো খোঁজ করেনি। আপনি অত্যন্ত ধূর্ত বলে পারলেন। অবশ্য আপনাকে দেখে প্রথমেই আমার সন্দেহ হয়েছিল। সেটাকে আমল দিইনি বলেই। এই সময় জঙ্গলে সমবেত চিৎকার উঠল। দাড়িওয়ালাকে সেপাইরা খুঁজে পেয়েছে। বেচারা, খুব বিশ্বস্ত লোক ও আমার। আমাকে একবার যেতে হবে এখনই। কোথায়? আর কোথায়? ওই ইস্যুগুল খাওয়ার পর টেনশন হলেই ওরে বাবারে, এই টয়লেটটা কোথায়, টয়লেটটা কোথায়? কি ডক্টর বক্সি, হ্যাঁ ওকে টয়লেটে যাওয়ার পারমিশনটা দেবেন না? উত্তরের অপেক্ষা না করে পিনাকি রঞ্জন ছুটে গেলেন বাড়ির ভিতর। সমাপ্ত হল শ্রী সমরেশ মজুমদারের কলমে অর্জুন সিরিজের রহস্য উপন্যাস নবাবগঞ্জের নরখাদক। অর্জুনের ভূমিকায় নির্দেশনা ও নাট্যরূপ অনুভব, গল্প পাঠ ও অমিতাভ রণদীপ, কানাইলাল চৌধুরী শান্তম, পিনাকি রঞ্জন মিত্র অভিযান, চন্দ্রশেখর গাঙ্গুলি ইন্দ্রনীল, এনাক্ষী অধ্যায়, ডক্টর নীলমোহন বক্সি কৌশিক। অন্যান্য চরিত্রে অভিষেক, কুন্তল ও রক্তিম। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি ঋদ্ধিমান। বিশেষ সহযোগিতা লিও। পোস্টার সুজয় গুপ্ত। সূত্রধার আমি দিতিপ্রিয়া। বিশেষ ধন্যবাদ শ্রীমতী দোয়েল মজুমদার। তাহলে কেমন লাগলো আজকের গল্প ও উপস্থাপনা? জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আগামী শুক্রবার আমাদের দেখা হচ্ছে নতুন একটা গল্পে। ততদিন সবাই ভালো থেকো, ভয়ে থেকো।